ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে বেশ কয়েকদিন পরে আমি আবার একটা পিএসসি ক্লার্কশিপের যে প্র্যাকটিস সেট আছে তো সেটা নিয়ে চলে এসেছি। ক্লার্কশিপের প্র্যাকটিস সেট নাম্বার 4 আর আগের দিনের প্র্যাকটিস সেট 3টা তোমরা অনেকেই হয়তো দেখোনি, তো সেটা তোমরা পারলে পরে অবশ্যই দেখে নিও, কিন্তু আশা করি হেল্পফুল হবে। আর এর আগে ক্লার্কশিপের 3টা প্র্যাকটিস সেট করানো হয়েছে এবং তার আগে মিসলেনিয়াসের 8টা প্র্যাকটিস সেট করানো হয়েছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। তো আমি এই যে প্র্যাকটিস সেটটা করি এই লীলা রয়ের যে বইটা আছে সেখান থেকে করি, আর এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের প্র্যাকটিস সেট 4টা করে নেওয়া যাক। তো প্রথমে আমি শুরু করব হিস্ট্রির কোয়েশ্চেন দিয়ে। তোমরা সকলেই জানো যে WBCS বলো, যে কোনো এক্সামই বলো না কেন, বিশেষ করে WBCS এর ক্ষেত্রে হিস্ট্রিটা কিন্তু একদমই হাতের মুঠোয় থাকতে হয়। তো অনেক সময় বলে যে হিস্ট্রিটা যার WBCS তার, তবে এখন সেটা প্রযোজ্য নয়, কারণ প্রিলিমসে 50 নাম্বার হিস্ট্রিতেই আসে আইএনএম এবং ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। তো চলো বেশ কয়েকটা হিস্ট্রির কোয়েশ্চেন আছে, সেগুলো করে নেওয়া যাক। ফার্স্ট কোয়েশ্চেন, সলবায়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সলবায়ের সন্ধি ভীষণ ইম্পর্টেন্ট এই সন্ধিটা, তো এটা WBCS এসেছে এবং অন্যান্য পরীক্ষাতেও এসেছে। তো সলবায়ের সন্ধি প্রথম হয়েছিল হচ্ছে 1782। তো এই সন্ধিটা নিশ্চয়ই সন্ধি আছে, তার মানে কি তার আগে নিশ্চয়ই যুদ্ধ আছে, তাহলে কোন যুদ্ধ হয়েছে? সলবায়ের সন্ধি হচ্ছে ফার্স্ট ইঙ্গো মারাঠা ওয়ার, যেটা হয়েছিল প্রথম ইঙ্গো মারাঠার যুদ্ধ। তো তার সেই যুদ্ধটা যে শেষ হয়েছিল সেটা হয়েছিল সলবায়ের সন্ধির দ্বারা। তাহলে ফার্স্ট ইঙ্গো মারাঠা ওয়ার, তাহলে সেটা শুরু হয়েছিল কোন যুদ্ধ দ্বারা? সেটা শুরু হয়েছিল হচ্ছে যে ইঙ্গো মারাঠা ওয়ারটা, সেটা শুরু হয়েছিল ট্রিটি অফ সুরাট। সুরাটের সন্ধি এই যে 1975 যেটা আছে, সেখানে ফার্স্ট ইঙ্গো মারাঠা ওয়ার, প্রথম ইঙ্গো মারাঠা ওয়ার শুরু হয়েছিল হচ্ছে 1775-এ। সেটা কোন ট্রিটির দ্বারা শুরু হয়েছিল? শুরু হয়েছিল ট্রিটি অফ সুরাট। সুরাটের সন্ধির দ্বারা 1775-এ প্রথম ইঙ্গো মারাঠা ওয়ারটা শুরু হলো এবং শেষ হয়েছিল সলবায়ের সন্ধির দ্বারা হচ্ছে 1782-তে। এই কোয়েশ্চেনটা কিন্তু এইভাবে আসে যে এমন একটা যুদ্ধের নাম বলে যে যুদ্ধটা হচ্ছে শুরু হয়েছিল সুরাট, ট্রিটি অফ সুরাটের দ্বারা শুরু হয়েছিল 1775 এবং এন্ড হয়েছিল হচ্ছে ট্রিটি অফ সলবায়ের দ্বারা। সুরাট সলবায় দুটোতে এসএস 1782-তে, সেটা হচ্ছে সলবায়ের সন্ধি, ভীষণ ইম্পর্টেন্ট। এবার সেকেন্ড ইঙ্গো মারাঠা ওয়ার যখন আসবে তখন আসবে হচ্ছে ট্রিটি অফ বেসিন, এই যে 1802 আছে। এই ট্রিটি অফ বেসিনটা আবার কি হয়েছিল বলতো? প্রথমে আগে সন্ধি হয়েছিল, সন্ধি হয়ে তারপরে যুদ্ধ হলো। এই যে পেশোয়া বাজিরাও টু এর সাথে হয়েছিল না বেসিনের সন্ধি, বাজিরাও 2 ছিল, আর হচ্ছে ব্রিটিশদের মধ্যে হয়েছিল। তো সেই যে বেসিনের সন্ধিটা হলো, তো প্রথমে বেসিনের সন্ধি হলো, তারপরে হচ্ছে মারাঠারা এই যে তোমার অধীনতামূলক মিত্রতা নীতি সেটা অ্যাকসেপ্ট করলো। তারপরে হচ্ছে 1803-এ কিন্তু এই ইয়েটা শুরু হয়েছিল, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার যদি বলে সেটা 1803 থেকে শুরু হয়েছিল। তার আগে কোন যদি বলে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, সেটা শুরু হয়েছিল কোন ট্রিটির দ্বারা? তাহলে ট্রিটি অফ বেসিন এর দ্বারা। ট্রিটি অফ বেসিনের সময় কে ছিল? সেই সময় ছিল বাজিরাও 2, আর হচ্ছে তিনি সাবসিডিয়ারি অ্যালায়েন্স সেটা সাইন করেছিলেন ব্রিটিশদের সাথে। আর সাবসিডিয়ারি অ্যালায়েন্স কে শুরু করেছিল বলতো? সেটা শুরু করেছিল অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি হলো। আর হচ্ছে আরেকটা যেটা বলার, এই যে ফার্স্ট ইঙ্গো মারাঠা ওয়ার যেটা হয়েছিল না 1775 সালে, সে সময় কিন্তু আমাদের মারাঠারা তারা জিতে গিয়েছিলেন এবং ব্রিটিশরা হেরে গিয়েছিল। মারাঠারা জিতে গিয়েছিল, ব্রিটিশরা হেরে গিয়েছিল, কিন্তু সেকেন্ড ইঙ্গো মারাঠা ওয়ার সে সময় আবার ব্রিটিশরা জিতে গেল। আর বলতে গেলে এই যে 1816 যে ট্রিটি অফ সগলির সন্ধি হচ্ছে ব্রিটিশ আর নেপালদের মধ্যে হয়েছিল সগলির সন্ধি, সেটা 1816, এটাও পড়বে তোমরা, এটাও আসে। আর হচ্ছে এবার থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার যেটা হয়েছিল সেটা 1817 থেকে 1818-এর মধ্যে হয়েছিল এবং মারাঠারা ডিফিট হলো এবং মারাঠা কিংডমটা ক্যাপচার করলো ব্রিটিশরা। ট্রিটি অফ মান্দাসরের সন্ধির দ্বারা 1818-তে এই যে মারাঠার এই বিষয়টা শেষ হলো এবং ব্রিটিশরা মারাঠাটা ক্যাপচার করলো 1818। এটাতেও আসে, এই কোয়েশ্চেনে আসে। তো এই যে এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু শুধু আমি ইঙ্গো মারাঠা ওয়ারগুলো সম্পর্কে ডিসকাস করলাম, এছাড়া অনেক ওয়ার আছে, যেমন অ্যাংলো কার্নাটিক ওয়ার যেটা আছে, তারপরে ফার্স্ট অ্যাংলো কার্নাটিক ওয়ার, তারপরে সেকেন্ড অ্যাংলো কার্নাটিক ওয়ার, তারপরে থার্ড অ্যাংলো কার্নাটিক ওয়ার। এটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বন্দিবাসের ব্যাটেল অফ বন্দিবাস, এটা BCS-এ এসেছে। বন্দিবাস যে ব্যাটেল সেটা হচ্ছে কার কার মধ্যে হয়েছে, কোন যুদ্ধের ফলাফল? থার্ড অ্যাংলো কার্নাটিক ওয়ার, তার ফলাফল হচ্ছে বন্দিবাস ফ্রান্স। হ্যাঁ, বন্দিবাস হচ্ছে
হয়েছিল, ডিফিট করেছিল যে দেল আলী, তিনকে ডিফিট অফ দেল আলী হয়েছিল বাই দ্য ইংলিশ জেনারেল আয়ারকুট আর কাউন্ট দেল আলী, এদের দুজনের মধ্যে হয়েছিল, মানে দুজনই জেনারেল ছিল। সেখানে ব্রিটিশরা জিতে গেল। বন্দিবাস 1760 হয়েছিল। এবার আফটার দ্য ট্রিটি অফ প্যারিস, এই যে ফ্রেঞ্চ অ্যাম্বিশন টু কলোনাইজ ইন্ডিয়া ওয়াজ এন্ডেড ফর এভার, মানে ফ্রান্সরা যে ইন্ডিয়াতে কলোনি স্থাপন করবে সেটাও কিন্তু চলে গেল। তা বন্দিবাসের যুদ্ধ কবে, ভীষণ ইম্পর্টেন্ট, বন্দিবাস 1760, এটা হচ্ছে থার্ড অ্যাংলো কার্নাটিক ওয়ার এর সাথে রিলেটেড হলো। এই যে ট্রিটিগুলো এগুলো ভীষণ আসে, অ্যাংলো কার্নাটিক ট্রিটিগুলো তাহলে পড়বে। তারপরে অ্যাংলো বেঙ্গলের যে আছে সে তার মানে ব্যাটেল অফ পলাশি পড়ছে, ব্যাটেল অফ বক্সার সেগুলো। তারপরে অ্যাংলো মাইসোর ওয়ার, ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার, সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার, তারপর থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার, তারপরে হচ্ছে তার সাথে তোমার ট্রিটি অফ ম্যাঙ্গালোর রয়েছে, তারপরে আছে হচ্ছে শ্রীরঙ্গপত্তমের ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তম রয়েছে, ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার, তারপরে অ্যাংলো মারাঠা ওয়ার, এই সমস্ত জিনিসগুলো। তো পরপর এগুলো কিন্তু সব পড়তে হবে তোমাদের, আমি শুধু অ্যাংলো মারাঠা সম্পর্কে আলোচনা করলাম। এবার নেক্সট হচ্ছে রায়তোয়ারি ব্যবস্থা কে চালু করেছে, রায়তোয়ারি আরটি রায়তোয়ারি ব্যবস্থা চালু করেছিল হচ্ছে থমাস মুন্ডো, এবং তার সাথে ছিল হচ্ছে আলেকজান্ডার রিড। ইনি মেনলি গভর্নর অফ মাদ্রাস ছিলেন থমাস মুন্ডো, আর চালু করেছেন যেটা ভীষণ আসে রায়তোয়ারি সেটেলমেন্ট কোথায়, আরটি এটা হয়েছিল রায়তোয়ারি, সেটা কোথা থেকে আসবে, রায়তদের সাথে, মানে ডিরেক্ট রায়তদের সাথে কানেকশন ছিল রায়তোয়ারি সেটেলমেন্টের আগে, সেটেলমেন্টের সময়। আর তার আগে কি ছিল, তার আগে ছিল হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট। তো পার্মানেন্ট সেটেলমেন্টে কি ছিল বলতো, মানে হচ্ছে সেই সময় তো জমিদারের বিষয়টা ছিল, সেই সময় জমিদারি সিস্টেমের সাথে জড়িত। কিন্তু যখন রায়তোয়ারি সিস্টেম আসলো সেখানে মাঝে কোনো ইন্টারমিডিয়েট ছিল না, কারণ ফসলটা উৎপাদন করবে কে, রায়তরা, কৃষকরা ফসল উৎপন্ন করবে। এবার কৃষকরা যদি ফসল উৎপন্ন করে তাহলে কৃষক বা রায়তদের সাথে ডিরেক্টলি, মানে ফসল উৎপন্ন করলে ওই ফসলের এত শতাংশ ব্রিটিশদের দিতে হবে ডিরেক্ট, এরকম একটা বিষয়। লর্ড হেস্টিংসের আমলে এটা ভীষণ আসে রায়তোয়ারি সিস্টেমে। এখানে তো কোয়েশ্চেন এখানে আছে যে কে চালু করেছিল, আর থমাস মুন্ডো, আর তার সাথে ছিলেন আলেকজান্ডার রিড। এবং কবে চালু হয়েছিল এটা আছে 1820 সালে। কোথায়, যেহেতু তিনি গভর্নর অফ মাদ্রাস, তার রায়তোয়ারি সিস্টেম মাদ্রাসে শুরু হয়েছিল। কার সময়, লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংস আবার কত সাল থেকে কত সাল, এরকম মানে নিজেকে কোয়েশ্চেন করে করে পড়তে হবে। কিন্তু হেস্টিংস 1813 থেকে 23 পর্যন্ত ছিলেন লর্ড হেস্টিংস। তাহলে এটা 20, তার মানে এর মধ্যে লর্ড হেস্টিংস রায়তোয়ারি সেটেলমেন্টের সময় ছিলেন। তারপরে মাদ্রাসে চালু হলো। তারপরে এটাতে কি হলো, মানে পিজানদের ডিরেক্ট দেওয়া হলো, পিজানস ওয়্যার গিভেন দ্য ওনারশিপ অ্যান্ড অকুপেন্সি রাইটস ইন দ্য ল্যান্ড। ল্যান্ডের যে ওনারশিপ, জমির মালিক সরাসরি কৃষকরা হলো, এবং তারা তাদের রাইট থাকবে, সেখানে চাষ করবে। এবং একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি করা হলো গভর্নমেন্ট এবং রাইট বা ফার্মারদের সাথে, কোনো ইন্টারমিডিয়েট ছিল না। এবং গভর্নমেন্ট ফিক্স করে দিয়েছিল, গভর্নমেন্ট ডিমান্ড যে 55% প্রডিউস তাদের দিতে হবে, এরকম একটা বিষয়। তো হয়ে গেল রায়তোয়ারি। এবার এই যে হল্ট ম্যাকেঞ্জি যেটা আছে না, মহলওয়ারি সিস্টেম, এটাও লর্ড হেস্টিংসের সময় 1822 হলো। মহলওয়ারি সিস্টেম যেটা, সেটা হচ্ছে হল্ট ম্যাকেঞ্জি এটার সাথে যুক্ত ছিলেন। এটা হচ্ছে সেটেলমেন্ট হয়েছিল বিটুইন এ গ্রুপ, মহল মানে গ্রুপ অফ ভিলেজের সাথে। দেখো কিভাবে মনে রাখবে বলতো, মহলওয়ারি ম্যাকেঞ্জি, মিল আছে না কত, এভাবে মনে রাখতে পারবে তোমরা। তো 1822 শুরু হয়েছিল, এবং এখানে এটা 30 ইয়ার্সের জন্য একটা হয়েছিল এই বিষয়টা। আর এটা আগ্রা ওদের সময় অনেক জায়গাতে এটা হলো 1822, এবং কার সময় হয়েছিল সেটা হয়েছিল লর্ড হেস্টিংসের সময় হয়েছিল। লর্ড কর্নওয়ালিস যেটা বললাম পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা, সেটা লর্ড কর্নওয়ালিস জড়িত, এটাও ভীষণ আসে। যেটা 1793 পার্মানেন্ট সেটেলমেন্ট কে করেছিলেন, সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিসের সময় চালু হয়েছিলেন 1793। বেঙ্গল, বিহার, উড়িষ্যা এই সমস্ত জায়গায় শুরু হয়েছিল। এটা হচ্ছে একটা ছিল জমিদারি সিস্টেম, সানসেট ল কার সাথে জড়িত, সেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট। মানে কি হচ্ছে সেই সময়টা, মানে সূর্যাস্ত যে বলে দেওয়া হলো ব্রিটিশরা যে এত শতাংশ তোমাকে দিতে হবে, ট্যাক্স দিতে হবে, সেটা যদি সূর্যাস্তের আগে না দেওয়া হতো, ওই ওনার থেকে ওই জমিটা পুরো সিজ করে নেওয়া হতো। এটাই হচ্ছে সানসেট ল ইজ রিলেটেড টু পার্মানেন্ট সেটেলমেন্ট। এগুলো তোমরা পড়বে। তো সব সেটেলমেন্টগুলো আমি একটু একটু করে আলোচনা করলাম। পার্মানেন্ট সেটেলমেন্ট বলো, আর হচ্ছে রায়তোয়ারি বলো, আর মহলওয়ারি বলো, এই তিনটাই কিন্তু আসে। এবার নেক্সট হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভায় একজন বিখ্যাত স্থাপত্যকর ছিলেন, আর্কিটেক্ট, ফেমাস আর্কিটেক্ট ছিলেন শঙ্কু। এই যে চন্দ্রগুপ্ত টু বিক্রমাদিত্য, যে ওনার সময় বিভিন্ন নবরত্ন ছিলেন না, বেতাল ভট্ট ছিলেন একজন ম্যাজিশিয়ান, তারপর হচ্ছে ধন্বন্তরী ছিলেন, ধন্বন্তরী বুঝতেই পারছো ফিজিশিয়ান ছিলেন, বড়ুচি ছিল, এরকম আরো অনেক 9 জন যে ছিলেন। তাদের মধ্যে যদি বলে আর্কিটেক্ট কে ছিল, সেটা হচ্ছে শঙ্কু ছিল ফেমাস আর্কিটেক্ট। আর উত্তর পশ্চিম ভারতে সম্রাট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় রচিত হয়েছিল, যে নর্থ ওয়েস্টে যেটা আছে সেটা হচ্ছে খারষ্টি, নর্থ ওয়েস্টে খারষ্টি শিলালিপিতে রচিত হয়েছিল।
এবং হচ্ছে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কিন্তু কোয়েশ্চেন একটা। তারপরে যদি বলা হয় খারস্তিত হয়ে গেল নর্থ ওয়েস্ট। এবার অশোকের শিলালিপিগুলো যেগুলো ছিল বেশিরভাগই কিন্তু ব্রাহ্মী। কোন স্ক্রিপ্টে ছিল যদি বলা হয় তাহলে অশোকের শিলালিপি বেশিরভাগ ছিল ব্রাহ্মী স্ক্রিপ্টে। এবং যে ফার্স্ট অশোকের শিলালিপি কে উদ্ধার করেছিল, ফার্স্ট অশোকের শিলালিপি উদ্ধার করেছিল অশোকান ব্রাহ্মী স্ক্রিপ্ট, সেটা হচ্ছে অশোকান যে স্ক্রিপ্টটা সেটা জেমস প্রিন্সেপ 1837 সালে অশোকান ব্রাহ্মী স্ক্রিপ্টে করেছিল। 1837 জেমস প্রিন্সেপ হলো। এইবারে খারস্তি হয়ে গেল। খারস্তি তো নর্থ ওয়েস্টে যে শিলালিপিগুলো ছিল সেগুলো হচ্ছে খারস্তিতে ছিল। আর আরেকটা বলতে গেলে যেটা আছে আরাবিক আর গ্রিক, এগুলা কিন্তু বাইলিঙ্গুয়াল ছিল। এটা আফগানিস্তানে কান্দাহার আফগানিস্তানে বাইলিঙ্গুয়াল, গ্রিক আর আরাবিক এই দুটো বাইলিঙ্গুয়াল আছে। এটা কিন্তু বিসিএস এ এসেছিল 2018-তে, যে আরাবিক আর গ্রিক সেই দুটো কি ছিল, বাইলিঙ্গুয়াল ছিল। এবং কান্দাহার কোথায়, আফগানিস্তানে অবস্থিত। এই যে 14 মেজর রক এডিক্স যেগুলো আছে সেগুলো ওই আছে। আর অশোকের শিলালিপিগুলো শিফট করেছিল কে বলতো, ফিরোজ শাহ। দুটা শিলালিপি সেগুলোকে শিফট করেছিল। ফিউ ইনস্ক্রিপশন আর শিফট হয়েছিল ফ্রম দেয়ার অরিজিনাল প্লেসেস, 2 পিলার্স, ওয়ান ফ্রম তোপারা আম্বালা ডিস্ট্রিক্ট হরিয়ানা আর অ্যানাদার ফ্রম মিরাট উত্তরপ্রদেশ। এই দুটা থেকে শিফট করা হয়েছিল দিল্লিতে। অশোকের শিলালিপিগুলো দিল্লিতে শিফট করেছিল কে, এটা আসে দিল্লিতে শিফট করেছিল ফিরোজ শাহ তুগলক, যাকে বলা হয় আকবর অফ দিল্লি সুলতানের। নর্থ ওয়েস্টে যে শিলালিপি ছিল সেগুলো হচ্ছে খারস্তি। আর হচ্ছে এই তো নেক্সট কোয়েশ্চেনে যেতে হবে। কোন যুগে মানুষ প্রথম কৃষিকাজ শুরু করে? কৃষিকাজ নিওলিথিক রেভলিউশন বলা হয়, নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগে। কারণ গর্ডন চাইল্ড মানে নিওলিথিক যুগে প্রথম কৃষিকাজের আবিষ্কার হয়েছিল। এবং আরো নানান কিছু, কৃষিকাজ মানেই বুঝতে পারো তার সাথে আনুষঙ্গিক আরো কত কি চালু হতে পারে। তার জন্য গর্ডন চাইল্ড প্রথম, এই যে যারা অ্যানথ্রোপোলজি অপশন আছে তারা জানো যে পুরো মানে যুগগুলো পড়তে হয়, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক সব যুগ পড়তে হয়। তার মধ্যে নিওলিথিক যুগে প্রথম কৃষিকাজ এগ্রিকালচারটা শুরু হয়েছিল, তাই নিওলিথিক যুগকে নিওলিথিক রেভলিউশন বলেছিলেন গর্ডন চাইল্ড। আর হচ্ছে এই তো কৃষিকাজ শুরু হলো, তার মানে কি মানুষ প্রথমে কি যাযাবর জীবন, কৃষিকাজ ছিল না, যা পেতো তাই খেত, শিকার করতো। তারপরে যখন কৃষিকাজটা হলো তখন কি করলো, কৃষিকাজটা যখন হলো সেই সময় মানুষের একটা পার্মানেন্ট মানে একটা জায়গায় নদীর ধারে বসবাস করতে লাগলো, তাই না, যে সেখান থেকে তারপরে এক্সট্রা সারপ্লাস হলো, সেটা আবার এক জায়গা থেকে অন্য জায়গায় বিক্রি করতে লাগলো। এরকম কৃষিকাজের মাধ্যমেই তো মানুষের জীবনে একটা আমূল পরিবর্তন, সেখান থেকে নিওলিথিক রেভলিউশন বলা হয়েছিল। নব্যপ্রস্তর যুগে প্রথম কৃষিকাজটা শুরু হয়েছিল। এইবারে নেক্সট প্রথম কোন লেখক কবিতা রচনা ভাষা হিসেবে উর্দু ব্যবহার করেন? উর্দু প্রথম ব্যবহার করেছে আমির খসরু। আমির খসরু উর্দু। আমির খসরুকে তোমরা সকলেই জানো ভারতের তোতা পাখি বলা হয়। এবং সেই একদম বলবান থেকে আরম্ভ করে সকলের কোর্টে মানে উনি অনেকের কোর্টে উনি ছিলেন, তুগলক ডাইনেস্টি পর্যন্ত যে কোর্টে ছিলেন। উর্দু ব্যবহার করেছে আমির খসরু, যাকে ভারতের তোতা পাখি বলা হয়। আর এছাড়াও আরো কি কি ছিল, যেমন ধরো হচ্ছে হ্যাঁ যেমন এই যে ফেজি দেওয়া আছে। ফেজি কে ছিলেন, যে লীলাবতী, ফেজি ছিলেন আকবরের কোর্টে ছিলেন। লীলাবতীকে পার্সিয়ান, যে ভাস্করাচার্য, হ্যাঁ এরকমই কিছু একটা ছিল। লীলাবতী কে লিখেছেন, ভাস্করাচার্যই মনে হয়। মানে তোমরা দেখে নিও তো এই বিষয়টা, যে লীলাবতী ইজ রিটেন বাই কে লিখেছে। এবার হচ্ছে লীলাবতী একটা ম্যাথ বুক ছিল, সেই বুকটাকে লীলাবতীকে পার্সিয়ানে ট্রান্সলেট করেছিলেন ফৈজি কার কোর্টে ছিলেন, তিনি ছিলেন হচ্ছে আকবরের কোর্টে ছিলেন ফৈজি। তারপরে নেক্সট এই যে মির্জা গালিব কি ছিলেন, উর্দু পোয়েট ছিলেন, উইটনেস। মির্জা গালিব যে 1857 যে রিভল্টটা, এটাও এসেছে, এটাও বিসিএস এসেছে। যে হ্যাঁ ভাস্করা টু, হ্যাঁ লীলাবতীতে তাই, ম্যাথমেটিক্যাল যে ভাস্করা টু এনে লিখেছেন, দ্বিতীয় ভাস্করের লেখা লীলাবতী। আর মির্জা গালিব যিনি, সেই মির্জা গালিব একজন উর্দু পোয়েট ছিলেন। 1857 রিভল্ট যিনি দেখেছেন সেটার নাম কি, 1857 রিভল্ট দিয়েছে মির্জা গালিব। বাপরে, চোখে দেখলো 1857 রিভল্ট, এটা এসেছিল। আর এই তো হার হচ্ছে পাকিস্তানের সাথে, পাকিস্তান রাষ্ট্রটা আলাদা, এটা তৈরি করার পেছনে মোহাম্মদ ইকবালের ভূমিকা রয়েছে। যেমন দেখো তো আমাদের শুধু জিকে পড়লে হবে না, কিন্তু তার সাথে সাথে যে যা যা কোয়েশ্চেন গুলো আছে সমস্ত কিছুকে ভালো মতো অ্যানালাইজ করতে হবে। উর্দু আমির খসরু অনেক সময় না দেখলে তোমাদের ইয়ে হয়ে যায়, আমির খসরু আমি এই দুটোর মধ্যে মানে গন্ডগোল হয়েছে। উর্দু প্রথম ব্যবহার করেছেন আমির খসরু।
গান্ধীজির অসহযোগ আন্দোলনকে প্রত্যাহারকে কে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন? গান্ধীজি যে অসহযোগ আন্দোলন তুলে নিলেন সেটাকে বলেছেন যেটা ন্যাশনাল ক্যালামিটি বলেছিলেন। সেটা কি বলবেন? সেটা এই সমস্ত কথা বলতে পারেন কি? নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে ন্যাশনাল ক্যালামিটি বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং কেন অসহযোগ নন কপারেশন মুভমেন্টকে কেন তুলে নিলেন? ওই যে তোমার চৌরি চৌরা ইনসিডেন্ট যেটা হলো 1922 সালের ওই যে 5 ফেব্রুয়ারি, সেই সময় চৌরি চৌরাতে মানে ইউপির একটা গোরখপুরের চৌরি চৌরাতে সেখানে ওই যে 22 জন পুলিশকে পুড়িয়ে মারা হলো না, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি তো প্রচন্ড হয়ে গেছিলেন যে এরকম একটা গান্ধীজি তো অহিংসবাদে চলতেন, আমি অহিংসভাবে নন কপারেশন মুভমেন্টটা করতে যাচ্ছি কিন্তু এরা এদিকে আঙুল লাগিয়ে দিচ্ছে, এরকম পুলিশ মেরে ফেলছে, তাহলে আমি অসহযোগ আন্দোলনটা তুলে নেব। এই যে অসহযোগ আন্দোলন তুলে নিল সেটাকেই নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন যে না, এই তুলে নেওয়াটা ঠিক হয়নি, এটা তো একটা ন্যাশনাল ক্যালামিটি হয়ে গেল। কারণ অসহযোগ আন্দোলনের তখন অনেক গুরুত্ব ছিল সে সময়টায় হিন্দু মুসলিমকে এক করার ক্ষেত্রে। তো সে সময় তো কারণ কি নেতাজি সুভাষচন্দ্র বোসের এইরকম একটা কনসেপ্ট ছিল, এরকম শুধু সুভাষচন্দ্র বোস না আরো অনেকেরই, যে সে সময় শুধুমাত্র ওটা তো একটা পার্টিকুলার নন কপারেশন মুভমেন্ট কি গোটা দেশে ছড়িয়ে পড়েছিল, আর সেটা হচ্ছে এই সময়টা এটাকে তুলে নেওয়া শুধু একটা পার্টিকুলার একটা জায়গায় এরকম হিংস্র ঘটনা ঘটেছে জন্য এটাকে তুলে নেওয়া উচিত হয়নি, তাই ন্যাশনাল ক্যালামিটি বলেছেন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আর 11 ফেব্রুয়ারি এটা নন কপারেশন মুভমেন্ট কল্ড অফ, এই কোশ্চেনটা বারবার এসেছে বিভিন্ন কোশ্চেনে, বিভিন্ন পরীক্ষায়। এই কোশ্চেনগুলো যে আমি আলোচনা করছি এগুলো কিন্তু শুধু এই যে এটা যেহেতু ক্লার্কশিপের সেট, ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট, এটা WBCS ক্লার্কশিপ মিসলেনিয়াস, তারপরে এমনকি WBCS মেন্স থেকে আরম্ভ করে মানে যত পরীক্ষা, যে পরীক্ষায় জিকে আসে, SSC রেল, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই পরীক্ষা। তাই এটা শুধু ক্লার্কশিপের সেট না, এটা সব পরীক্ষার জিকের প্র্যাকটিস সেট। তো নেক্সট আমাদের সংবিধানে আমাদের দেশের নাম কিভাবে কি হিসাবে উল্লেখ করা আছে? আমাদের সংবিধানে তো বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া আর ভারত এই দুটো আর্টিকেল 1 আছে। আর্টিকেল 1 যদি আমরা পড়ি তাহলে বলা হবে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস, ইউনিয়ন অফ স্টেটস হবে সেটাই, তার মানে ইন্ডিয়া আর ভারত দুইটা নামের উল্লেখ করা আছে, আর কোনো কিছুর উল্লেখ নেই। আর্টিকেল ধরে ধরে আমরা এটা বলতে পারবো। এবার নেক্সট, প্রথম আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হওয়ার কতদিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়? ফার্স্ট যখন ফিনান্সিয়াল যেটাকে বলা হয় ক্রাইসিস যেটা হচ্ছে সেটা ঘোষণা হওয়ার 60 দিনের মধ্যে, ফিনান্সিয়াল ক্রাইসিস যখন ঘোষণা হলো তার 60 দিনের মধ্যেই কি করতে হবে? পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। এবার দেখো, এবার যদি বলা হয় এই বিষয়গুলো অনেক মানে ব্যাপার আছে, এটা কি এটা আমাদের ফিনান্সিয়াল, আচ্ছা তোমরা বলো তো আমাকে, এটা কমেন্ট করবে তো যে ফিনান্সিয়াল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে আছে সেটা তোমরা বলবে। কারণ এই যে এমার্জেন্সির বিষয়গুলো এগুলো কিন্তু সব পরীক্ষার জন্য আসে, শুধুমাত্র আমি মানে এই এক্সাম ওই এক্সাম পড়বো তা না, শুধুমাত্র এই এমার্জেন্সি তো নেই, এখানে আছে ন্যাশনাল এমার্জেন্সি থেকে আরম্ভ করে তারপর স্টেট এমার্জেন্সি, ফিনান্সিয়াল এমার্জেন্সি, সব রকমের এমার্জেন্সি এখানে আছে। আর ফিনান্সিয়াল এমার্জেন্সির যে বিষয়টা সেটা হচ্ছে তোমার এই যে 60 দিনের মধ্যেই সংসদ, মানে প্রথমে কি করতে হয় বলতো, প্রথমে এই যে ফিনান্সিয়াল এমার্জেন্সি কিংবা যে কোনো এমার্জেন্সি জারি হতে পারে কি, আচ্ছা এখনো পর্যন্ত কি ইন্ডিয়াতে ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হয়েছে? তোমরা আমাকে এটা কমেন্ট করবে তো। ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360 আছে, যেটা প্রেসিডেন্টকে এম্পাওয়ার করে টু প্রোক্লেম আ ফিনান্সিয়াল এমার্জেন্সি ইফ হি ইজ স্যাটিসফাইড দ্যাট এ সিচুয়েশন হ্যাজ অ্যারাইজেন ডিউ টু হুইচ দ্য ফিনান্সিয়াল স্টেবিলিটি অর ক্রেডিট অফ ইন্ডিয়ার পার্ট অফ ইটস টেরিটরি ইজ থ্রেটেন, মানে এমন কোনো যদি একটা সিচুয়েশন হয় যেখানে ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে একটু সমস্যা আছে বা ক্রেডিটের ক্ষেত্রে ইন্ডিয়ার স্টেবিলিটি হচ্ছে, অথবা গোটা ইন্ডিয়াও না হতে পারে, গোটা পার্ট অফ ইটে একটা ফিনান্সিয়াল আনস্টেবিলিটি দেখা যাচ্ছে বা ক্রেডিট প্রবলেম হচ্ছে বিশাল, সে সময় সরকার সামলাতে পারছে না, সেই সময় প্রেসিডেন্টকে পাওয়ার দেওয়া আছে যে তুমি ফিনান্সিয়াল এমার্জেন্সি আপনি ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করতে পারবেন। এই প্রোক্লেমেশন ডিক্লেয়ারিং ফিনান্সিয়াল এমার্জেন্সি মাস্ট বি অ্যাপ্রুভড বাই বোথ হাউস অফ পার্লামেন্ট। এই যে এই কোশ্চেনটাই আছে, ফিনান্সিয়াল এমার্জেন্সি যে ডিক্লেয়ার করলো তার প্রোক্লেমেশনটা, সেটা প্রোক্লেমেশন ডিক্লেয়ারিং ফিনান্সিয়াল এমার্জেন্সি, এটাকে অ্যাপ্রুভ হতে হবে, ফিনান্সিয়াল এমার্জেন্সির প্রোক্লেমেশনটাকে অ্যাপ্রুভ হতে হবে পার্লামেন্টের দ্বারা। শুধু প্রেসিডেন্ট জারি করলে হলো না তো, প্রেসিডেন্টের শুধু একার ক্ষমতা নয়, সেটাকে পার্লামেন্টকে অ্যাপ্রুভ হতে হবে, সেটা হওয়ার কাজটা এমার্জেন্সি জারি হলো ধরো আজকে থেকে তার 2 মাসের মধ্যে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে পার্লামেন্টের বোথ হাউসের দ্বারা।
এবং যখন ওয়ান্স অ্যাপ্রুভ বাই বোথ হাউস, একবার পার্লামেন্টের 2 হাউসে অ্যাপ্রুভ করে দিল যে না এখানে ফিনান্সিয়াল এমার্জেন্সি চলছে, তো ইনডিফিনিট পিরিয়ড পর্যন্ত কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সি ইনডিফিনিটলি চলতে থাকে টিল ইট ইজ রিভকড। যতক্ষণ না পর্যন্ত এমার্জেন্সিটা তুলে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফিনান্সিয়াল এমার্জেন্সি চলতেই থাকবে। এবং এটা হচ্ছে এই প্রোক্লেমেশন অফ ফিনান্সিয়াল এমার্জেন্সি পাস হতে পারে আইদার হাউস অফ পার্লামেন্ট বাই সিম্পল, যে কোনো হাউস দিয়ে পাস হতে পারে এবং সিম্পল মেজরিটির দ্বারা পাস হতে পারে। এটা ফিনান্সিয়াল এমার্জেন্সির এফেক্ট কি, তার মানে কি সবার বেতন টাকা পয়সা নিশ্চয়ই কম, তার জন্য তো এমার্জেন্সি জারি করা হচ্ছে, তো সব বেতন টেতন সব কমিয়ে দিলে কার বেতন কমাচ্ছে? রিডাকশন অফ স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফ অল or any class of person serving in the state, যারা চাকরির ক্ষেত্রে সবার স্যালারি রিডাকশন হয়ে গেল। এমনকি হচ্ছে রিডাকশন অফ স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অল অর এনি ক্লাস অফ পার্সন সার্ভিং দ্য ইউনিয়ন অথবা দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট হাইকোর্ট, এটা আসে সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজদেরও কিন্তু টাকা পয়সা কমিয়ে দেওয়া হয় ফিনান্সিয়াল এমার্জেন্সির সময়। এবার তারপরে কি, এবারে আসো 30 দিনের ঘটনা কি, ন্যাশনাল এমার্জেন্সি যদি একটা জারি করে প্রেসিডেন্ট, তার 30 দিনের মধ্যে, ন্যাশনাল এমার্জেন্সি কি আরো বেশি দরকারি, ওই ন্যাশনাল এমার্জেন্সি জারি হওয়ার 30 দিনের মধ্যে কিন্তু এটা পার্লামেন্টের বোথ হাউসের দ্বারা অ্যাপ্রুভ হতে পারে। হলো, এবার ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেল আছে? আচ্ছা, এমার্জেন্সি কত নম্বর পার্টে আছে বলো তো? এমার্জেন্সি আছে পার্ট 18। 18 বছর বয়সে আমাদের জীবনে এমার্জেন্সি আসে না, এটা এমার্জেন্সি একটা সিচুয়েশন, সেই সময় কি করবো না করবো বুঝতে পারি না, এইভাবে মনে রাখবে নিমোনিক্সের মধ্যে এমার্জেন্সি পার্ট 18। সমস্ত পার্টগুলো যেন মুখস্থ থাকে, কারণ এগুলো সব পরীক্ষায় আসে। এই 18 বছর বয়সে আমাদের জীবনে এমার্জেন্সি আসে, তার জন্য এমার্জেন্সি পার্ট 18। এবার নিমোনিক্সের মাধ্যমে মনে রাখতে পারো। আর এমার্জেন্সি কনসেপ্টটা কোথায় থেকে নেওয়া আছে? এই যে জার্মানি জি, এই জার্মানি থেকে নেওয়া হয়েছে। এবার আর্টিকেল 352 থেকে 360 মধ্যে এমার্জেন্সির কনসেপ্টটা আছে এবং ন্যাশনাল এমার্জেন্সি সেটা আছে আর্টিকেল 352-তে। হলো, এবার ন্যাশনাল এমার্জেন্সি কি প্রেসিডেন্ট জারি করতে পারবে ন্যাশনাল এমার্জেন্সি ইন্ডিয়াতে অথবা গোটা ইন্ডিয়ার ক্ষেত্রে। ন্যাশনাল এমার্জেন্সি জারি হলো মানে গোটা ইন্ডিয়াতে জারি হলো এরকম কিন্তু বিষয় না, পার্ট অফ ইট, গোটা ইন্ডিয়াতে অথবা ইন্ডিয়ার যে পার্টে প্রবলেম হচ্ছে সেই পার্টে এই ন্যাশনাল এমার্জেন্সি জারি হতে পারে। কিসের গ্রাউন্ডে এটা আসে? ন্যাশনাল এমার্জেন্সি জারি হতে পারে অন দ্য গ্রাউন্ড অফ, যেতে পারে যখন কোনো একটা ইন্ডিয়া অথবা পার্ট অফ ইট থ্রেটেন্ড হয় ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন অর আর্মড রেবেলিয়নের দ্বারা। কোনো ধর যুদ্ধ হলো বা এক্সট্রা কোনো বৈদেশিক আক্রমণ হলো বা আর্মড রেবেলিয়ন হলো, সেক্ষেত্রে এই ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন আর আর্মড রেবেলিয়ন, এই 3টা বেসিসে ন্যাশনাল এমার্জেন্সি জারি হতে পারে। 3টা বেসিস মনে রাখবে। এবার ওয়ার আর এক্সটার্নাল অ্যাগ্রেশন সেটা হচ্ছে এক্সটার্নাল এমার্জেন্সি, কিন্তু আর্মড রেবেলিয়নকে ইন্টারনাল এমার্জেন্সি বলা হয়। এবার অরিজিনালি কিন্তু আর্মড রেবেলিয়ন ছিল না, এটাও কোশ্চেন আছে। অরিজিনালি ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স, এই কথাটা ছিল যে ইন্টারনাল ডিস্টারবেন্সের বেসিসে ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট 1975-এ এমার্জেন্সি জারি করলো। সেটা সেই এমার্জেন্সির যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স প্রথমে ছিল, সেইটাকে আর্মড রেবেলিয়ন করা হয়েছে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। এটা ভীষণ আসে যে এই যে আমাদের এখন ইন্টারনাল ডিস্টারবেন্সের বদলে এমার্জেন্সির যে একটা বেসিস হিসাবে আর্মড রেবেলিয়নকে ধরা হয়, সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা? 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। সেটা আর্মড রেবেলিয়ন, ইন্টারনাল ডিস্টারবেন্সকে রিপ্লেস করে আর্মড রেবেলিয়ন হয়েছে। ভীষণ আসে কিন্তু এটা। এবং এই যে প্রেসিডেন্ট প্রোক্লেম করতে পারে ন্যাশনাল এমার্জেন্সি অনলি আফটার রিসিভিং এ রিটেন রিকমেন্ডেশন ফ্রম দ্য ক্যাবিনেট। ক্যাবিনেটের থেকে যদি রিটেন রিকমেন্ডেশন পায় তবেই এমার্জেন্সি জারি করতে পারে, না হলে কিন্তু পারবে না। হলো, এবার এই প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি সেটা অ্যাপ্রুভ হতে পারে বোথ হাউস অফ পার্লামেন্টের দ্বারা উইদিন 1 মান্থ। এই 1 মাসের মধ্যেই এমার্জেন্সিটাকে অ্যাপ্রুভ হতে হবে ফ্রম দ্য ডেট অফ ইটস ইস্যু হওয়ার। এবং এই যে 1 মাসের মধ্যে একটা এমার্জেন্সি জারি করলো প্রেসিডেন্ট কোনো এই বেসিসের ভিত্তিতে, তারপরে 1 মাসের মধ্যে অ্যাপ্রুভ হতে হবে বোথ হাউসে, কারণ এটা খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যেই হতে হবে। স্টেট আর ফিনান্সিয়াল বলে তখন 2 মাস সময় লাগবে। 1 মাসের মধ্যে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়ে গেলে এবার সেটা কতদিন চলতে পারে? এটা কন্টিনিউ হতে পারে 6 মান্থের জন্য। এই যে একটা এমার্জেন্সি জারি করলো প্রেসিডেন্ট, সেটা পার্লামেন্টের অ্যাপ্রুভাল পেলেও কন্টিনিউস হতে পারে ফর 6 মান্থ, 6 মাস পর্যন্ত কন্টিনিউ হতে পারে। এভাবে আবার 6 মাস পরে আবার অ্যাপ্রুভাল নিতে হবে, নিয়ে আবার 6 মাস চললো। এইভাবে করতে করতে এই ন্যাশনাল এমার্জেন্সিটা ম্যাক্সিমাম কিন্তু কতদিন পর্যন্ত এক্সটেন্ড হতে পারে? ইনডিফিনিট পিরিয়ড পর্যন্ত, যতদিন প্রবলেম চলবে ততদিন পর্যন্ত ন্যাশনাল এমার্জেন্সি জারি হতে পারে। কিন্তু একটাই কন্ডিশন, 1 মাস জারি করলো, করার 1 মাসের মধ্যে পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিল, নেওয়ার 6 মাস পর্যন্ত ওটা চালু থাকবে। আবার 6 মাস পরে এই যে কন্টিনিউস ফর অ্যাপ্রুভাল, ওটা কন্টিনিউ হবে 6 মান্থ পর্যন্ত, তারপরে এক্সটেন্ডেড টু অ্যান ইনডিফিনিট পিরিয়ড পর্যন্ত চলতে থাকবে উইদিন অ্যান অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট ফর এভরি 6 মান্থস। মানে 6 মাস পর পর পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিয়ে ওটা ইনডিফিনিট পিরিয়ড পর্যন্ত এমার্জেন্সি চলতে পারবে। আর এটা অ্যাপ্রুভ করার 3 মাসের মধ্যে অ্যাপ্রুভাল নিতে হবে, মানে 30 দিনের মধ্যে। আর এই যে বিষয়গুলো, যে অ্যাপ্রুভালের এই সমস্ত বিষয়গুলো স্পেশাল মেজরিটির দ্বারা হবে।
আর প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি সেটা প্রেসিডেন্ট রিভক করে নিতে পারে, যে কোনো সময় রিভক মানে তুলে নিতে পারে, সেক্ষেত্রে পার্লামেন্টারি অ্যাপ্রুভাল প্রয়োজন হয় না। এবারে ন্যাশনাল এমার্জেন্সি যদি জারি হয় তাহলে কি হবে না, ন্যাশনাল এমার্জেন্সি জারি হবে তার মানে কি পার্লামেন্ট তখন স্টেট লিস্টের ব্যাপারে ল তৈরি করতে পারবে, এটাও আসে। আর তোমরা আমাকে বলবে এটা কত নম্বর আর্টিকেলে আছে, দ্য পার্লামেন্ট বিকামস এম্পাওয়ার্ড টু মেক লজ অন এনি সাবজেক্ট মেনশন ইন দ্য স্টেট লিস্ট। মানে স্টেট লিস্টের যে সাবজেক্টগুলো তোমরা জানোই যে হচ্ছে এই যে লিস্টের স্টেট লিস্ট, তারপরে কত নম্বর শিডিউলে আছে আমাকে কমেন্ট করে জানাবে তো। এই যে তোমার ধরো স্টেট লিস্ট বলো, তারপরে ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, কত নম্বর শিডিউলে আছে। এই যে পার্লামেন্টকে এম্পাওয়ার করে দেওয়া হবে, তোমরা ল তৈরি করতে পারবে যে কোনো সাবজেক্ট যেটা স্টেট লিস্টের আন্ডারে আছে। আর স্টেট লিস্টে কতগুলো সাবজেক্ট আছে এখন সেটা বলবে বর্তমানে, এগুলো আসে বিসিএস এ। তারপরে এটা তো হলো পার্লামেন্ট স্টেট লিস্টের ব্যাপার, কারণ পার্লামেন্টে তখন স্টেটের ক্ষমতা কমে গেল, পার্লামেন্ট সেই বিষয়ে মাতব্বরি করছে। তারপর লোকসভা অলরেডি কতদিনই হয়, লোকসভা শুধুমাত্র তোমার ধরো 5 বছরের জন্য হয়, কিন্তু লোকসভার লাইফটাকেও 1 বছর বাড়িয়ে দেওয়া যেতে পারে, প্রেসিডেন্ট সেটাকে বাড়াতে পারে, এটাও আসে কোশ্চেন। মানে কনস্টিটিউশন না, তোমরা লক্ষ্মীকান্ত পড়বে, এই যে আমি লক্ষ্মীকান্ত পড়ি, লক্ষ্মীকান্ত পড়বে, তারপর তরুণ গোয়েল পড়বে, এসব পড়বে, তো তাহলে দেখবে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, সেটা যে কোনো পরীক্ষা, ওর বাইরে তো আর কিছু নেই না। তো 1 বছরের জন্য বাড়িয়ে দিতে পারে লোকসভার লাইফটাকে। আর এই প্রোক্লেমেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি যখন হয়, এটা আসে যে আর্টিকেল 19 একা সাসপেন্ড হয়ে যাবে। কোন আর্টিকেল ন্যাশনাল ইমার্জেন্সির সময় একা সাসপেন্ড হয়ে যেতে পারে, আর্টিকেল 19 ক্যান বি সাসপেন্ড অটোমেটিক্যালি, কিন্তু কোন বেসিসে, ওয়ার এবং এক্সটার্নাল অ্যাগ্রেশন হলে, এই দুই বেসিসে, মানে এক্সটার্নাল এমার্জেন্সি হলে তখন আর্টিকেল 19 একা সাসপেন্ড হতে পারে, কিন্তু নট অন দ্য গ্রাউন্ড অফ আর্মড রেভিলিয়নের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 19 সাসপেন্ড করা যাবে না হলো। এবং 20 আর 21, এই 20 আর 21কে কিন্তু হচ্ছে সাসপেন্ড করা যায় না ন্যাশনাল ইমার্জেন্সিতে। তোমরা আমাকে কমেন্ট করবে আর্টিকেল 20 আর 21-এ কি আছে। আর এখন পর্যন্ত 3 বার মোটামুটি ন্যাশনাল এমার্জেন্সিটা হয়েছে, যেটা 1962-তে একটা হয়েছে, সেটা ইন্দো চায়না ওয়ার হলো, 1971-এ একটা হলো ইন্দো পাক ওয়ার, আর 1975 যে ইন্টারনাল ডিস্টারবেন্স চললো ভেতরে ইন্দিরা গান্ধীর সময়, 1962, 1971 আর 75, এই 3 বার এখন পর্যন্ত হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে। এছাড়াও স্টেট এমার্জেন্সি আছে, স্টেট এমার্জেন্সি আর্টিকেল 356-এ আছে, এবং প্রেসিডেন্টকে এম্পাওয়ার করে যে এমার্জেন্সি জারি করতে পারবে যখন একটা ইফ হি ইজ স্যাটিসফাইড দ্যাট এ সিচুয়েশন হ্যাজ অ্যারাইজেন ইন হুইচ দ্য গভর্নমেন্ট অফ স্টেট ক্যান নট বি ক্যারিড অন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন। প্রেসিডেন্ট দেখলো যে এমন একটা অবস্থা হয়ে গেল একটা স্টেটের, রাজ্যে আমাদের হয় না মাঝে মাঝে ওয়েস্ট বেঙ্গলে স্টেট এমার্জেন্সি জারি করতে হবে, প্রেসিডেন্টস রুল জারি করতে হবে, কনস্টিটিউশনাল এমার্জেন্সি জারি করতে হবে, এই সবই একই জিনিস। বলছে যে মানে এই স্টেটটা আর মণিপুরে হলো না, কি অশান্তি, কি রকম অবস্থা, বলছে না ইমিডিয়েট এখন প্রেসিডেন্টস রুল জারি করা উচিত, এইটাই সেই প্রেসিডেন্টস রুল। যে সময় পার্লামেন্ট মানে প্রেসিডেন্ট দেখছে যে একটা স্টেট আর কনস্টিটিউশনের যে ল, কনস্টিটিউশন মেনে চলতে পারছে না, তখন স্টেট এমার্জেন্সি জারি করতে পারে। এবং স্টেট এমার্জেন্সি জারি করার, যেমন ন্যাশনাল এমার্জেন্সি জারি হওয়ার 30 দিনের মধ্যে পার্লামেন্টারি অ্যাপ্রুভাল প্রয়োজন, আর স্টেট এমার্জেন্সি জারি হওয়ার 7 দিনের মধ্যে পার্লামেন্টারি অ্যাপ্রুভাল প্রয়োজন। এবং এটা এই যে 7 দিনের জন্য হলে আবার 6 মাস কন্টিনিউ হতে পারবে, 6 মাস পর্যন্ত আবার পার্লামেন্টারি অ্যাপ্রুভাল নিতে হবে, এই পর্যন্ত করে করে ম্যাক্সিমাম 3 ইয়ার পর্যন্ত আমাদের, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, 3 ইয়ার পর্যন্ত স্টেট এমার্জেন্সি চলতে পারে। এটা সিম্পল মেজরিটির দ্বারাই হবে, এই আর কি। এটাই প্রেসিডেন্টস রুল নামে পরিচিত এই এমার্জেন্সিটা। আর ডিটেলসে বলতে গেলে আরও ডিটেলস হয়, তবে এমার্জেন্সি বিষয়টা আমি চেষ্টা করলাম মোটামুটির মধ্যে বলার, যেগুলো আসে। এবার বলছে আর্থিক, তারপর কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে মর্যাদা দেওয়া হয়েছে, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি করা হয়েছে 69 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1991, সেখানে আমাদের দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হয়েছে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট যে দিল্লিকে কত 69 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে দেওয়া হয়েছে। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে বলো তো এখন পর্যন্ত টোটাল কতগুলো হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয়েছে, প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট কিন্তু পড়বে তোমরা, ভীষণ ইম্পর্টেন্ট, মানে ওর মধ্যেও ইম্পর্টেন্ট বেছে বেছে পড়তে হবে। 1978 এখানে 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমাদের যে সম্পত্তির প্রতি অধিকার, এটা তো আর এখন আমাদের আর ফান্ডামেন্টাল রাইট নাই, সেটা লিগাল রাইট হয়ে গেছে, এটা আমাদের মৌলিক অধিকার নাই, এটা জাস্ট লিগাল রাইটে আছে, সেটা এই 1978 করা হয়েছিল 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। অ্যামেন্ডমেন্টগুলো ভীষণ ভালো, এটা খুব মানে কনস্টিটিউশন পড়তে গেলে আমাদের প্রথমে মাথায় আসে, প্রথমে ফার্স্ট সব আর্টিকেলগুলো পড়ে নিব, তারপরে অ্যামেন্ডমেন্টগুলো পড়বো, এবং তারপরে মেন্স রিলেটেড করতে গেলে তখন কেসগুলো পড়বো।
ভারতীয় অর্থনীতির উদারীকরণের পথপ্রদর্শক কাকে বলা হয়? পায়োনিয়ার অফ লিবারালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি। লিবারালাইজ করলো, তার পায়োনিয়ার, পথকে দেখালো ডক্টর মনমোহন সিং। উনি পায়োনিয়ার অফ হচ্ছে লিবারালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি বলা হয়। এবং ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক রিফর্ম যেটা হলো 1991-এ এলপিজি মডেল, সেটা বলা হয় হচ্ছে আমাদের পিভি নরসিংহ রাওকে। কারণ এই সময় প্রাইম মিনিস্টার যিনি ছিলেন তিনি রাও ছিলেন, এবং হচ্ছে ফিনান্স মিনিস্টার সেটা হলো ডক্টর মনমোহন সিং ছিলেন। উনি ফিনান্স মিনিস্টার হিসেবে এত ভালো ছিলেন, মানে ওনাকে যদি কাজে লাগানো যেত তাহলে আমাদের মানে দেশের অর্থনীতি হয়তো আরো ভালো হতো। ডক্টর মনমোহন সিং এর মানে অর্থনীতি বিষয়ে জ্ঞানকে যদি কাজে লাগানো যেত। যাই হোক, 1991-এ তোমরা সকলেই জানো নিউ ইকোনমিক পলিসি এসেছিল, এবং কেন এসেছে? এলপিজি মডেল তোমরা সকলেই জানো, সেটাও হচ্ছে 1991-এ এসেছিল। এই যে এলপিজি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এলপিজি মডেল যেটা লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এই পুরো কনসেপ্টটা যেটা হয়েছিল সেটা হচ্ছে 1991-এ। কেন হলো? কারণ তার আগে 1980s থেকে 1990-র দিকে মানে প্রচুর ডেফিসিট চলছিল ইন্ডিয়াতে। ফিসকাল ডেফিসিটটা 7.5% হয়ে গেছিল আমাদের জিডিপি। তারপরে সেই সময় ইনফ্লেশন রেটটা প্রচন্ড ডবল ডিজিটে চলে গেছিল। যে জায়গায় ইনফ্লেশন রেট সবসময় সিঙ্গেল ডিজিটে থাকতে হবে সে জায়গায়, আচ্ছা তোমরা আমাকে বলো তো ইনফ্লেশন রেট কত থেকে কত পার্সেন্ট পর্যন্ত থাকা উচিত? এটা একটা পার্সেন্টেজ আছে, তোমরা আমাকে কমেন্টে জানাবে তো। ইনফ্লেশন রেটটা সেই সময় সিঙ্গেল ডিজিটে সবসময় আসে, এটাও বিসিএস-এর কোয়েশ্চেন। ইনফ্লেশন সবসময় সিঙ্গেল ডিজিটে থাকতে হবে, কিন্তু সেই সময় ডাবল ডিজিটে চলে গেল। তারপরে তোমার ফিসকাল ডেফিসিট 7.5% হয়ে গেল জিডিপির। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা মাত্র 15 দিন পর্যন্ত ছিল। বিওপি ক্রাইসিস, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস, যে এক্সপোর্ট ইম্পোর্টের যে হিসাবপত্র, বিওপি ক্রাইসিস, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস, এগুলো সব ডিটেলস ইকোনমিক্সের পড়তে গেলে আসে, সেই সমস্ত বেড়ে গেল। তারপর হচ্ছে ইন্ডিয়ার যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মাত্র 15 দিনের জন্য ছিল, মানে যেটা আমাদের আরবিআই মেনটেন করে, যে বাইরের কান্ট্রির সাথে আমরা যে এক্সপোর্ট ইম্পোর্ট করি, ইম্পোর্ট যে করছি, টাকা জিনিস আনছি, আনার পর টাকা দিচ্ছি, সে টাকাটা কোথায় থেকে দিচ্ছি? ফরেক্স রিজার্ভ যেটা মেনটেন করে আমাদের আরবিআই, সেখান থেকেই তো দিচ্ছি। ফরেক্স রিজার্ভ গোল্ড মেনটেন করে বিভিন্ন, তো সেইখানে ফরেক্স রিজার্ভটা অনেকটা কম। কিংবা এক্সপোর্ট করতে হচ্ছে, টাকা কোথায় থেকে আমরা হচ্ছে মানে কোথায় ঢুকছে? ওই তো ফরেক্সেই তো ঢুকছে। তো এই যে বিষয়গুলো, তো সেই সমস্ত কিছু তখন হচ্ছে মাত্র 15 দিনের জন্য মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল ইন্ডিয়ার, তখন ফরেক্স ছিল। তো সেই সময়টা তখন মানে 15 দিন মাত্র ইম্পোর্ট করতে পারবে সেইটা দিয়ে, তারপরে পারবে না। সেই সময় কোনো দেশ লোন দিচ্ছিল না, মানে জিনিসপত্রের দাম পুরো বেড়ে গেছিল ইন্ডিয়াতে, কেউ লোন দিচ্ছিল না, কোনো এজেন্সি লোন দিচ্ছিল না। তখন গেল কি মানে ওয়ার্ল্ড ব্যাংক আর IMF এর কাছে গেল ইন্ডিয়া, যাওয়ার পরে বললো যে আমাদের তো এখন খুবই করুণ অবস্থা, আপনার একটু লোন দিন। বললো লোন দিতে পারি, তোমাকে লোন দেবো, ইন্ডিয়াকে লোন দেবো, কিন্তু ইন্ডিয়া কি হবে, ইকোনমিটা বড্ড মানে কি বলবো, বড্ড চাপা, মানে বড্ড গভর্নমেন্ট কন্ট্রোল করে থাকে সবকিছু, মানে ইনভেস্ট করতে পারে না লোকজন। তো তোমাদের ইকোনমিটাকে লিবারালাইজ করতে হবে, উদারীকরণ করতে হবে, খুলতে হবে, তো তাহলে লোন দেব। তো তখন ওই কথায় রাজি হলো 1990s-এর শুরুর দিকে রাজি হয়ে, তখন ইন্ডিয়ার নিউ ইকোনমিক পলিসি আনলো। এটাই ব্যাকগ্রাউন্ড নিউ ইকোনমিক পলিসি আনার 1991-এ। তো সেই সময় নিউ ইকোনমিক পলিসি আনার পরে এলপিজি মডেলটা যেটা গ্রহণ করলো, তার মধ্যে এল ফর হচ্ছে লিবারালাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন, জি ফর গ্লোবালাইজেশন। এই যে তো এই লিবারালাইজেশনের কনসেপ্টটা কি, মেন হচ্ছে লিবারাল করলো, মানে মুক্ত করলে, এবং যত যে রেস্ট্রিকশন ছিল ইন্ডিয়ার ক্ষেত্রে, মানে যে সমস্ত প্রাইভেট সেক্টরগুলোর ক্ষেত্রে, যে কোনো কোম্পানি খুলবে, কোম্পানি খোলার ক্ষেত্রে প্রচুর প্রাইভেট কোম্পানি খুলবে, অনেক রেস্ট্রিকশন ছিল। লাইসেন্সিং পলিসি সেটাকে বাদ দিয়ে দিল, মানে যে কোনো একটা কোম্পানি খুলতে গেলে লাইসেন্স নিতে গেলে প্রচুর ঝামেলা। তারপর সমস্ত কিছু সরকারের কন্ট্রোল ছিল, তো সরকারের কন্ট্রোল থেকে সবকিছুকে বের করলো, রেস্ট্রিকশন ফ্রি করলো। তো এটাই হচ্ছে লিবারালাইজেশন। এবং দেখো, রেস্ট্রিকশন যদি ফ্রি করে, সরকারের সব কিছুই যদি সব কোম্পানি যদি সরকারের আন্ডার থাকে, তার নিজেদের মধ্যে কম্পিটিশন থাকবে না, অত লোকজন অত কাজ করতে যাবে না। কিন্তু যদি আলাদা ABCD 4টা কোম্পানি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, মানে সরকার হাতটা সরিয়ে নিল, ওই কোম্পানিগুলো নিজেদের মধ্যে চলছে, তাহলে 4 জনের মধ্যে তো কম্পিটিশন অনেকটা হবে, কম্পিটিটিভনেস বাড়বে, তাহলে কি হবে, আমাদের ইকোনমিটা আরো গ্রোথ হবে, উন্নত হবে। তার জন্য বললো যে তোমার যা রুলস রেস্ট্রিকশন আছে কোম্পানি খেলার ক্ষেত্রে, সেগুলো অনেকটা মিনিমাইজ করতে হবে। হ্যাঁ, কিছু হ্যাজার্ডাস থাকতে পারে, যেমন ড্রাগ, অ্যালকোহল, বিভিন্ন মেডিসিনাল জিনিসপত্রগুলো, সেগুলোর ক্ষেত্রে সরকারের কন্ট্রোল থাকবে। বাদ বাকি যেগুলো সেফ, সেগুলোর ক্ষেত্রে কোনো লাইসেন্স লাগবে না আমাদের কোম্পানি খুলতে গেলে। কিন্তু লাইসেন্সিং পলিসি, ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসি অ্যাবলিশ হলো 1991-এ, মানে অনেক কিছু হয়েছিল, বলে শেষ করা যাবে না। তো সেক্ষেত্রে কি হলো, তারপর লিবারালাইজ করলো, এক্সপোর্ট ইম্পোর্টের সুবিধা, বাইরের ফরেন ইনভেস্টাররা যাতে ইন্ডিয়াতে ট্রেড অ্যান্ড টারিফসগুলো তোমাদের ওই দিকটা দেখতে হবে, ওটা কম করতে হবে, যাতে মানে ফরেন ইনভেস্টাররা আসে যেন অত রেগুলেশন, রুলস অ্যান্ড রেগুলেশন না থাকে, সহজে ইন্ডিয়াতে ইনভেস্ট করতে পারে। এই নানান বিষয়গুলো হয়েছিল, এটাই হচ্ছে লিবারালাইজেশন।
আর প্রাইভেটাইজেশন মানে কি, প্রাইভেটাইজেশন তো এখন হচ্ছে ডিসইনভেস্টমেন্ট হচ্ছে, মানে কি প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজগুলোতে আমাদের পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলোতে কি হবে, মানে সেগুলোতে আরও প্রাইভেটগুলো ঢুকে যাবে, প্রাইভেট গ্লোবালাইজ করে দিল ইকোনমিকে আরও, মানে এই মানে এখানকার এমএনসি গুলো খুলছে, যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো, সেগুলো তো গ্লোবালাইজেশনেরই তো ফলাফল। যাই হোক হলো। আর পিভি নরসিংহ রাওকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক রিফর্মস। ইকোনমিক রিফর্ম বলতে গেলে অনেক অনেক কিছু হয়। তো নিচের কোন গ্যাসের কারণে মহাসাগরে অম্লকরণ হয়? মহাসাগরের যে অ্যাসিডিফিকেশন অফ ইন্ডিয়ান ওশান সেটা হয় কার্বন ডাইঅক্সাইডের জন্য। এবার কার্বন ডাইঅক্সাইডটা কি করে বলতো? এবার হচ্ছে আমরা বলতে পারছি যে না তাহলে মহাসাগরে অম্লকরণ ভালোই, আমাদের কার্বন ডাইঅক্সাইড আর বায়ুতে বেশিক্ষণ থাকতে পারে না, ওরা গিয়ে ওশানে গিয়ে দ্রবীভূত হয়ে যায়। এইবারে কিন্তু আমরা ভাবছি যে ভালো, কিন্তু ভালো না। এক সময় যে এই যে ওশানের যে একটা ম্যারিন ফুড চেন সেটা তো অল্টার হয়ে যাচ্ছে, তাই না? কার্বন ডাইঅক্সাইড গিয়ে তখন জলের সাথে বিক্রিয়া করছে, করে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, তা বাইকার্বনেট অনেক কিছু হচ্ছে। তো এই মহাসাগরের অম্লকরণ হচ্ছে মেন কার্বন ডাইঅক্সাইডের জন্য। এবং এই যে পিএইচ ব্যালেন্সটা ঠিক মতো থাকছে না ওশানগুলোর, পিএইচ লেভেলটা অ্যাসিড মানে কি পিএইচ লেভেলটা 7-এর কমে যাচ্ছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের জন্য মহাসাগরে অম্লকরণ হচ্ছে। এবার এন নন্দিনী এবং এম ললিতার সাথে কোন বাদ্যযন্ত্রের সাথে এদের সিস্টার্স বলা হয়, ওনাকে ভায়োলিনের জন্য কুইন অফ ভায়োলিনও বলা হয় ওনাদেরকে, মানে নন্দিনী আর ললিতা দুজন বোন, এবং তারা বেহালার বাজানোর ক্ষেত্রে বিখ্যাত একজন বলা যেতে পারে, ভায়োলিন মাইস্ট্রোস বলা যেতে পারে। এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। 2023 সালে পদ্মবিভূষণ বালকৃষ্ণ বিঠল দাস দোষী নিম্নলিখিত কিসের সাথে জড়িত ছিলেন? তো হচ্ছে এই যে বালকৃষ্ণ দোষী, উনি আর্কিটেকচারের সাথে জড়িত ছিলেন। এটা কেন ভীষণ ইম্পর্টেন্ট? কারণ উনি রিসেন্টলি মারা গেছেন জানুয়ারি 2023। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে দেখতে গেলে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ উনি একজন আর্কিটেক্ট ছিলেন, এবং ফার্স্ট মানে ওই যে প্রিজিকার প্রাইজ হয় না, যেটা আর্কিটেকচারের ক্ষেত্রে দেওয়া হয়, সেই প্রাইজটা প্রথম ইন্ডিয়ান হিসাবে তিনি বালকৃষ্ণ দোষী পেয়েছিলেন। এর জন্য ভীষণ বিখ্যাত, এটা মনে রাখতে হবে। নেক্সট ধলপুর ক্রলি টাইগার রিজার্ভ, সেটা কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। এবং এটা কেন মনে রাখতে হবে? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন। এটা যেমন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন, নেক্সট 15 নম্বরও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন একটা। ধলপুর ক্রলি টাইগার রিজার্ভ সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। আমি এভাবে মনে রাখছি রাজস্থান। এবার হচ্ছে এটা 55th টাইগার রিজার্ভ, মানে একদম লাস্ট টাইগার রিজার্ভ যদি বলা হয় সেটাই হচ্ছে ধলপুর ক্রলি টাইগার রিজার্ভ। তো ওর জন্য ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে দেখতে গেলে। আর 54 টাইগার রিজার্ভ ছিল কি জানা, দুর্গাবতী, যেটা টাইগার রিজার্ভ ডিএম মনে রেখেছিলাম এইভাবে, মধ্যপ্রদেশে। তো এই আর কি, তো ইম্পর্টেন্ট যেমন উত্তরপ্রদেশে দুধওয়া টাইগার রিজার্ভ আছে, পিলিভিট আছে, মধ্যপ্রদেশে তো প্রচুর টাইগার রিজার্ভ, মানে শেষ নেই বলতে গেলে। আসামে তো মানুষ নামেরই প্রচুর টাইগার রিজার্ভ রয়েছে এগুলো। তো যাই হোক, যেটা যেমন রানী দুর্গাবতী যেটা বললাম সেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। আর এই যে প্রজেক্ট টাইগার, সেটা কত সালে? প্রজেক্ট টাইগার 1973-তে, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে প্রজেক্ট টাইগার 1973-তে। এবং এই যে হচ্ছে বর্তমানে 55টা টাইগার রিজার্ভ রয়েছে মার্চ 2024 অনুযায়ী। আর এটা স্ট্যাটিক না, এই জিনিসটা চেঞ্জ হতেই থাকবে। এবং 2023 অনুযায়ী টাইগার 3682টা 3682 টাইগার রয়েছে, এবং 75% অফ ওয়ার্ল্ড টাইগার পপুলেশন এটা ইন্ডিয়াতে রয়েছে। বা টাইগার সবচেয়ে বেশি কোথায় আছে? মধ্যপ্রদেশ। এবং টাইগার সবচেয়ে বেশি কোথায় আছে? মধ্যপ্রদেশের এরিয়া বেশি, মধ্যপ্রদেশে বন জঙ্গল বেশি, মধ্যপ্রদেশে টাইগার বেশি, এভাবে মনে রাখতে পারো। যে লার্জেস্ট এরিয়া যদি মানে বলে, সেটাও অবশ্য রাজস্থানেরই বেশি, তারপরেও মানে হচ্ছে বেশি বন জঙ্গল আছে মধ্যপ্রদেশে, বন জঙ্গলটা বেশি। ওর জন্য যদি বলে যে এরিয়া ওয়াইজ লার্জেস্ট ফরেস্ট কোথায় অবস্থিত, এরিয়া ওয়াইজ লার্জেস্ট ফরেস্ট তো মধ্যপ্রদেশে যেহেতু লার্জেস্ট ফরেস্ট এরিয়া ওয়াইজ, ফরেস্টেই টাইগার থাকবে, তাই টাইগারও সবচেয়ে বেশি মধ্যপ্রদেশে। এভাবে লিঙ্ক করে করে তোমরা মনে রাখতে পারো। টাইগার সবচেয়ে মধ্যপ্রদেশে পাওয়া যায়, তারপর কর্ণাটক, তারপরে হচ্ছে উত্তরাখণ্ড। প্রজেক্ট টাইগার আর প্রজেক্ট এলিফ্যান্ট এই দুটোকে মার্জ করলো, যে প্রজেক্ট এলিফ্যান্টটা কত সালে ছিল সেটা তোমরা আমাকে জানিও। আসন সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? সেটা হচ্ছে লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মোতেরাতে অবস্থিত, মোতেরা স্টেডিয়াম, যেটা আহমেদাবাদ গুজরাটে অবস্থিত। আর প্রিভিয়াস নাম ছিল এটা মোতেরা স্টেডিয়াম। মানে জনসংখ্যার বিচারে ওয়ার্ল্ডেরও লার্জেস্ট বলা যেতে পারে। আবার একটি 1 কুলাম চার্জ কয়টি ইলেকট্রন গঠন করে? এতক্ষণ পর একটা সায়েন্সের কোশ্চেন পাওয়া গেল। 1 কুলাম চার্জ মানে হচ্ছে ডেফিসিয়েন্সি অফ, মানে কমও হতে পারে অথবা বেশিও হতে পারে, 6 × 10⁻18 ইলেকট্রন। সেটা মনে রাখতে হবে, স্ট্যাটিক 1 কুলাম চার্জ। এবার চার্জ বা তড়িতাধানের একক কি? সেটা হচ্ছে কুলাম, এটাও আছে কোশ্চেন।
1 কুলম্ব চার্জ মানে 6 × 10⁻18 ইলেকট্রনস। এবার নেক্সট, কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে? কালিদাস সম্মান দেওয়া হয় হচ্ছে মধ্যপ্রদেশ থেকে দেওয়া হয় কালিদাস সম্মান, এটা আর্টসের ক্ষেত্রে দেওয়া হয় মহাকবি কালিদাস। আচ্ছা, কালিদাস কার কোর্টে ছিল সেটা তোমরা আমাকে পারলে কমেন্ট করে জানাবে, কার কোর্টে কালিদাস ছিলেন, মহাকবি কালিদাস। এবার ওনার লেখা বিখ্যাত যে বইগুলো আছে পরপর, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, মালবিকা গিমিত্রম, মালবিকার অগ্নিমিত্রের প্রেম, রঘুবংশম, তারপর কি ঋতু সংহার, কুমার সম্ভবম, এই কটাই তো আপাতত মনে পড়লো, আরও আছে ইম্পর্টেন্ট বইগুলো আছে। কালিদাস সম্মান দেওয়া হয় মধ্যপ্রদেশের তরফ থেকে আর্টস বিভাগে। আর কোন বাঙালি ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথম পেয়েছিলেন বাঙালি হিসেবে বলেছেন, বাঙালি বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওনার লেখা গণদেবতার জন্য প্রথম বাঙালি জ্ঞানপীঠ হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছে সেটা ভীষণ আসে, সেটা হচ্ছে জি শঙ্কর গ্রুপ 1965 প্রথম পেয়েছেন। সেকেন্ড লিস্টেই আমাদের বাঙালি ঢুকে গেল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতার জন্য 1966-এ। এবারে হচ্ছে আশাপূর্ণা দেবী হচ্ছে ফার্স্ট ওম্যান জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যেটা পেয়েছেন, সেটা প্রথম মহিলাকে পেয়েছেন, এটা আসে, এটা হচ্ছে আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতির জন্য পেয়েছেন, প্রথম বাঙালি ইনি। আর মহাশ্বেতা দেবীর বিখ্যাত বইয়ের নাম অরণ্যের অধিকার, যেটা মিসলেনিয়াস রেটের ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এসব পরীক্ষার জন্য। আর সুভাষ মুখোপাধ্যায়ের একটা ইম্পর্টেন্ট নোবেলের নাম হচ্ছে পদাতিক সুভাষ মুখোপাধ্যায়, পেডেস্ট্রিয়ান। কালাগুলাব গ্রন্থটি লেখক, এইগুলো পুরোটাই স্ট্যাটিক মনে রাখতে হবে। অমৃতা প্রিয়মের কালাগুলাব বা হচ্ছে ব্ল্যাক রোজ, ব্ল্যাক রোজ অমৃতার প্রিয়, এভাবে মনে রাখতে পারবে। ব্ল্যাক রোজ বা কালাগুলাব সেটা অমৃতার প্রিয়, অমৃতা প্রীতমের লেখা। অরুন্ধতী রায়ের বিখ্যাত, তোমরা সকলেই জানো যে বুকার প্রাইজ পেয়েছেন গড অফ স্মল থিংস এর জন্য, 1977-এ বুকার প্রাইজ পেয়েছেন তো অরুন্ধতী রায়। আবার মালগুড়ি ডেজ, আর কে নারায়ণের বিখ্যাত বই হচ্ছে মালগুড়ি ডেজ। এবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিফেন্স ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিফেন্স ম্যানেজমেন্ট ডি ফর দিল্লি, তার মানে দিল্লিতে অবস্থিত। দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ম্যানেজমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডি ফর দিল্লি, এরকম ভাবে মনে রাখতে পারো। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 মানে 2005-এর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-এর। আর হচ্ছে নিয়মিত কোনটি মিসাইল রেঞ্জ সবচেয়ে কম? রেঞ্জটা সবচেয়ে কম হচ্ছে ত্রিশূল। এই যে বিভিন্ন মিসাইলগুলো আছে, এটাও মনে রাখা একটু বড্ড চাপের এগুলোর মধ্যে। যেমন আমার মনে হচ্ছে পৃথ্বী নয়, আকাশ নয়, ধনুষ, আর এটার মধ্যে কনফিউশন হচ্ছিল। তো এখানে ত্রিশূলটা রেঞ্জ সবচেয়ে কম। এটা সারফেস টু এয়ার মিসাইল একটা, এটা শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, এই যে ত্রিশূল মিসাইল। আর এটার মিসাইল মানেই তোমরা বোঝো যে ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায় তোমরা আমাকে বলো তো। এবার পৃথ্বী হচ্ছে সার্ভিস টু সার্ভিস মিসাইল, ডিআরডিও অগ্নি লং রেঞ্জ সার্ভিস টু সার্ভিস মিসাইল, ধনুষ শর্ট রেঞ্জ, এটা শিপ লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। এই বিভিন্ন মিসাইলগুলো এগুলো যেগুলো আছে সেগুলো লেখা আছে। এবার হচ্ছে ওয়ার্ল্ড হেলথ, বিশ্ব স্বাস্থ্য দিবস ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখন তো আমাদের স্বাস্থ্যের দিকে প্রথমে খেয়াল রাখতে হবে, তারপরে সমস্ত কিছু, তারপরে পড়াশোনা। আমরা যারা পড়াশোনা করি তাদেরও কিন্তু উচিত প্রথম স্বাস্থ্য, কারণ করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে যে স্বাস্থ্যটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে, হেলথটা। তো প্রথম আমরা যে পড়াশোনা করি, প্রথমে আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ, এই দুটোর পেছনে আমাদের প্রথমে সময় ইনভেস্ট করতে হবে, তারপরে আমাদের পড়াশোনার পেছনে দিতে হবে, নাহলে কিন্তু পড়াশোনা হবে না। এবার হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস যেটাকে বলা হয় ওয়ার্ল্ড হেলথ ডে, যেটা 7 এপ্রিল পালন করা হয়, ভীষণ ইম্পর্টেন্ট। এটার থিম কি? এপ্রিল তো চলে গেল, আমি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আলোচনা করেছি যে ওয়ার্ল্ড হেলথ ডে, কারেন্ট অ্যাফেয়ার একটা স্টাডি ব্লগ আছে, সেখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করি, সেখানে আমি ওয়ার্ল্ড হেলথ ডের থিমটা বলেছি। তোমরা আমাকে বলবে ওয়ার্ল্ড হেলথ ডের এবছরের থিম কি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা পালন করে 7 এপ্রিল। কারণ 7 এপ্রিল 1948 প্রথমে যে আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটা তৈরি হয়েছে, তার হেড কে? টেড্রস অ্যাডহানম, ওনার বর্তমানে সেটার হেড। ইম্পর্টেন্ট ডেজগুলো বিসিএসসি প্রিলিমস বলো আর মেন্স বলো না কেন, সেটা হচ্ছে যে কোনো পরীক্ষায় আমি যখন দিতে যাই সেটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট ডেটগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। যেমন এখানে দেখো 16ই সেপ্টেম্বর, কি ডে বলো তো? 16ই সেপ্টেম্বর। সেভ করতে হবে কাকে? আমাদের 16 বছর বয়সে সেভ করতে হবে ওজোন লেয়ারকে, তার জন্য ওয়ার্ল্ড ওজোন ডে 16 সেপ্টেম্বর ওজোনকে সেভ করতে হবে। 16 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওজোন ডে পালন করা হয়, ভীষণ ইম্পর্টেন্ট একটা। তো এই যে বিভিন্ন মানে ডেটগুলো আছে না, সেই ডেটগুলো তোমাদের ভালো মতো পড়তে হবে। আর হচ্ছে ইন্টারন্যাশনাল উমেন্স ডে, এই উমেন্স ডের থিমটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটাও তোমরা আমাকে পারলে কমেন্টে জানাবে। এটা 8 মার্চ পালন করা হয়। আর ন্যাশনাল উমেন্স ডে কবে পালন করা হয় সেটাও বলবে।
এবার তেহেরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? তেহেরি বাঁধ যেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা বাঁধ, কারণ হাইয়েস্ট মানে ড্যাম অফ ইন্ডিয়া যদি বলা হয় তাহলে তেহেরি ড্যামই হবে। সে তেহেরি ড্যাম, সেটা ভাগীরথী রিভারের উপর অবস্থিত, টিবি, এবং হচ্ছে এটা হচ্ছে যেটা 260.5 মিটার, যেটা উত্তরাখণ্ড, ভাগীরথী মানে উত্তরাখণ্ডে অবস্থিত। আর তুঙ্গভদ্রা ড্যাম তো তুঙ্গভদ্রা নদীর উপর অবস্থিত, কর্ণাটক, যেখানে বিজয়নগর গড়ে উঠেছিল। কাবেরী, মৃত্যুর ড্যাম কাবেরী নদী, নর্মদার উপরে সর্দার সরোবর ড্যাম, নর্মদা রিভার। ইম্পর্টেন্ট ড্যাম, জিওগ্রাফি পড়তে গেলে ড্যাম চ্যাপ্টারটা পড়তেই হবে। স্ট্যাটিক জিকে পড়তে গেলে ইম্পর্টেন্ট ডেটগুলো পড়তে হবে। তো আমরা যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস সেট করছি, এগুলো নয় শুধু প্র্যাকটিস সেটই করছি, সেটা মানে হচ্ছে আমরা টপিকগুলো বুঝছি, কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে। নিম্নলিখিত কোন অঞ্চলে চিরহরিত অরণ্য, যেটা এভারগ্রিন ফরেস্ট, সেটা কোথায় দেখা যায়? সেটা ইকুইটোরিয়াল এভারগ্রিন ফরেস্ট, ইকুইটোরিয়াল রিজনে, বা নিরক্ষীয় হচ্ছে চিরহরিত অরণ্য, বা না নিরক্ষীয় অঞ্চলে চিরহরিত অরণ্য দেখা যায়। কারণ নিরক্ষীয় অঞ্চলে সূর্য একদম লম্বভাবে কিরণ দিচ্ছে, সূর্যের আলোটাও ভালো থাকছে, বৃষ্টিপাতও ভালো হচ্ছে, তার জন্য প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তার জন্য মানে বছরে মানে উদ্ভিদগুলো কেন চিরহরিত বলা হয়? তো বছরে একটা পার্টিকুলার টাইমে ওদের পাতা, ওই গাছগুলোর পাতা ঝরে যায় না, সবসময় সবুজ থাকে, তার জন্য চিরহরিত অরণ্য বলা হয়। হচ্ছে আচ্ছা, গাছের পাতা সবুজ থেকে যে হলুদ হলুদ হয়ে যায়, সেটা কার অভাবে বলো তো? বায়োলজির কোয়েশ্চেন। আচ্ছা, চিরহরিত বৃক্ষের ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট, কারণ ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন স্লোপে প্রচুর একদম ধাক্কা লাগে, মনসুন যেটা যে সাউথ ওয়েস্ট মনসুন ধাক্কা লাগে, প্রচুর বৃষ্টিপাত হয়। নর্থ ইস্টার্ন স্টেট মানে মেঘালয়ের মৌসিনরাম, সবচেয়ে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, এই সমস্ত অঞ্চলে চিরহরিত বরণ্য দেখা যায়। এবার নেক্সট আম্রবৃষ্টি যেটাকে বলা হয়, যেটাকে ম্যাঙ্গো শাওয়ার, কেরালাতে আম্রবৃষ্টি, ওয়েস্ট বেঙ্গলে তো সকলেই যেন কালবৈশাখীর দেখা নাই, আসামে এটাকে বলা হয় বরদই ছিল, আর কর্ণাটকে কফি শাওয়ার বা চেরি ব্লসম, এটা একটা লোকাল উইন্ড কর্ণাটকে। সেই চেরি ব্লসমটা হচ্ছে এটা কর্ণাটকের একটা কি বলবো জানি প্রি মনসুন শাওয়ার। এগুলো সবই কি প্রি মনসুন শাওয়ার, মনসুন আসেনি তার আগের যে শাওয়ারগুলো হয় এন্ড অফ সামারে, সেটাই হয়। আসামে বরদই ছিল, এটা আসে। পশ্চিমবঙ্গে কালবৈশাখী সকলে যেন কর্ণাটকে কফি শাওয়ার, কারণ কর্ণাটক কফির জন্য বিখ্যাত, কফি চাষের জন্য এই চেরি ব্লসম, এই লোকাল উইন্ডটা খুব বিখ্যাত। তার চেরি ব্লসম বা কফি শাওয়ার সেটা কর্ণাটকে দেখা যায়। লাক্ষাদ্বীপে কয়টা দ্বীপ আছে? লাক্ষাদ্বীপে হচ্ছে 36টা দ্বীপ আছে। লাক্ষাদ্বীপ বলতে গেলে মনে পড়ে যে স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, মাত্র 32 স্কোয়ার কিমি, 32 স্কোয়ার কিমি লাক্ষাদ্বীপের আয়তন। তো 36টা দ্বীপ নিয়ে গঠিত। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কাভারাত্রি। লাক্ষাদ্বীপ মানে কোরাল রিফ, কোরাল কোথায় পাওয়া যায়? লাক্ষাদ্বীপ। এবার 9 ডিগ্রি চ্যানেল কাকে বলে? মিনিকয় আর মালদ্বীপের মাঝে 8 ডিগ্রি চ্যানেল, আর মিনিকয় আর মালদ্বীপের মাঝে 8 ডিগ্রি চ্যানেল, মিনিকয় আর লাক্ষাদ্বীপের মাঝে হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল, আর আন্দামান আর নিকোবরের মাঝে 10 ডিগ্রি চ্যানেল। এই আর কি, লাক্ষাদ্বীপ খুব শিক্ষিত এবং খুব স্মলেস্ট। এবার নিম্নলিখিত কোন স্থানে টারশিয়ারি যুগের কয়লা পাওয়া যায়? টারশিয়ারি যুগের কয়লা আমাদের পাইতে হবে জম্মু কাশ্মীরে চলে যেতে হবে, পূর্ব হিমালয়ে যেতে হবে, দক্ষিণ হিমালয়ে যেতে হবে, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয় টারশিয়ারি যুগের কয়লা পাওয়া যায়। মানে খুবই কম, এটা 2% অফ কোল যেটা, সেটা হচ্ছে টারশিয়ারি পাওয়া যায়। এবার কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক লোহা আকরিক রপ্তানি করা হয়? একটা আমি সেশনে এই যে ইম্পর্টেন্ট পোর্টগুলো আলোচনা করেছিলাম, যেটা ম্যাপ করে করে পড়া আছে আমার। এগুলো কিন্তু সবই ম্যাপ করে পড়তে হবে। জিওগ্রাফি মানেই ম্যাপ, যতটা ম্যাপ করে পড়া যায়, সব টপিক কিন্তু ম্যাপ করে পড়া যায়, কিন্তু সব তো সম্ভব হয় না। ইম্পর্টেন্ট যেগুলো মনে থাকে না সেগুলো ম্যাপ করে পড়তে পারো। সবচেয়ে বেশি লোহা, যেমন ইম্পর্টেন্ট পোর্টটা এর আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে। তো সর্বাধিক লোহা আকরিক রপ্তানি এক্সপোর্ট করা হয় যেটা আয়রন ওর, সেটা হচ্ছে মারমাগাঁও পোর্ট। কি গোয়ার মারমাগাঁও পোর্ট, জাপান, চায়না সমস্ত জায়গায় যে 50% যেটা সেই রকম মতো আয়রনটা রপ্তানি করা হয় মারমাগাঁও পোর্টের মাধ্যমে, যেটা একটা ন্যাচারাল পোর্ট, গোয়াতে অবস্থিত। গোয়া মানে কি? ওয়েস্ট কোস্টে অবস্থিত। নিউ বেঙ্গালুরু কর্ণাটকে। কোচি পোর্ট যেটা হচ্ছে যেটা কেরালাতে অবস্থিত, কোচি পোর্ট, কোচি ডকইয়ার্ড মানে লার্জেস্ট। আর মুম্বাই পোর্ট, এটা তো লার্জেস্ট ডকইয়ার্ড, লার্জেস্ট যদি পোর্ট বলা হয় তাহলে হচ্ছে মুম্বাই পোর্ট লার্জেস্ট পোর্ট। ওইটাকে সাপোর্ট করার জন্য আবার জওহরলাল নেহরু পোর্টটা তৈরি করা হলো, এটা ন্যাচারাল পোর্ট। ইম্পর্টেন্ট পোর্টগুলো পড়বে, মনে থাকলে ম্যাপ করে করে পড়বে। এই যে আমার এই দেখো, দেখছো এটা পুরো এরকম কিছু পেজ কিনে নেবে। এই পেজগুলো পাওয়া যায় সব জায়গায়, 1 টাকা করে নেবে হয়তো। এই যে মেজর পোর্টস ইন ইন্ডিয়া, যা যা পোর্ট আছে। এই যে চাবহার পোর্ট, এটা কিন্তু এখানে না, ইরানে, তাও লিখে রেখেছি কারণ এটা এসেছিল। এই যে যা যা পোর্ট আছে দেখো, এই যে মারমাগাঁও পোর্ট, এই যে গোয়া, এখান থেকে কোথায় করছে? আয়রনটাকে এক্সপোর্ট করছে, লিখে রাখলাম। গোয়াতে অবস্থিত আয়রনটাকে এক্সপোর্ট করছে হচ্ছে মারমাগাঁও পোর্ট, গোয়াতে। এটাই পড়লাম না? দেখো পরপর সব পোর্ট কিন্তু এখানে করা আছে। গুজরাটে কান্ডালা পোর্ট, মানে দীনদয়াল পোর্ট যেটা আগের নাম ছিল।
তারপরে এদিকে মহারাষ্ট্র পর মুম্বাই পোর্ট, যেটা লার্জেস্ট পোর্ট। তার জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট অফ ইন্ডিয়া, যেটাকে নবসেবা পোর্ট বলা হয়, যেটা আর্টিফিশিয়াল, পরে বানানো হলো এটার ভারটা কমানোর জন্য। আর মারমাগাঁও পোর্ট, এই যে গোয়া, মারমাগাঁও জি মারমাগাঁও গোয়া, এই যে এখানে জিতে টিক দাও, এখানে জিতে টিক দাও, যে আয়রন এক্সপোর্ট হয়, যেটা কোয়েশ্চেন ছিল। এই যে ম্যাঙ্গালোর পোর্ট এখানে ছিল, কর্ণাটক, পর কোস্ট লাইন বরাবর, নিউ ম্যাঙ্গালোর পোর্ট কর্ণাটক। এই যে এটা অন দা এস্টুয়ারি অফ জুয়ারি রিভার। এই মারমাগাঁও পোর্টটা গোয়া, কোন এস্টুয়ারিতে? জুয়ারি রিভার। এবার জুয়ারি রিভার কোথায় অবস্থিত? গোয়া, এটাও আসে। এই যে তো লিখিয়েছি আয়রন ওর এক্সপোর্ট হয় জাপান চায়না সব জায়গায়। তারপরে এই যে কোচি পোর্ট যেটা ছিল, এটা হচ্ছে কেরালার। না, যেগুলো সবই ন্যাচারাল পোর্ট, শুধু এখানে শুধু জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট, সেটা পরে যেটা বানানো সেটাই আর্টিফিশিয়াল। এই যে কোচি পোর্ট, কুইন অফ আরবিয়ান সি বলা হয়, লার্জেস্ট শিপইয়ার্ড কোচিন। তারপরে এইদিকে এই যে পোর্টগুলো চলে আসো, হলদিয়া পোর্ট, কলকাতা, হলদিয়া পোর্ট ওটা কলকাতা পোর্টটাই মেন, ওল্ডেস্ট পোর্ট যদি বলা হয় তাহলে কলকাতা পোর্ট। অনলি রিভার রাইন পোর্ট যদি বলা হয় সেটা কলকাতা পোর্ট। তারপর উড়িষ্যার পারাদ্বীপ পোর্ট, তারপর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, এই যে ডলফিন স্নোজ এর সাথে জড়িত, ভীষণ আসে। একদম ডিপেস্ট পোর্ট যদি বলা হয় তাহলে সেটাকে ওল্ডেস্ট পোর্ট, সব হচ্ছে বিশাখাপত্তনম হবে। এন্নোর পোর্ট, এই যে এন্নোর, তামিলনাড়ুতে 3টা পোর্ট। তামিলনাড়ুতে এত বেশি পোর্ট কেন? এটা আসে জলের গভীরতা এদিকটা বেশি, ওর জন্য মানে করমন্ডল কোস্ট তামিলনাড়ু, মানে এই দিকটায় কিন্তু অনেক বেশি পোর্ট। এন্নোর, চেন্নাই আর্টিফিশিয়াল। তামিলনাড়ুর যে পোর্টগুলো আছে সেগুলো সব আর্টিফিশিয়াল পোর্ট, বাদ বাকি এগুলো সব ন্যাচারাল। তারপরে এন্নোর পোর্ট, কামরাজা পোর্ট, যেটা কর্পোরেটাইজড পোর্ট যেটাকে বলা হয়, সেটা হচ্ছে কামরাজার পোর্ট বা এন্নোর পোর্ট। বা চেন্নাই পোর্ট, মাদ্রাজ পোর্ট আর্টিফিশিয়াল পোর্ট। তুতিকোরিন পোর্ট, এই যে পার্ল সিটি তুতিকোরিন, আর্টিফিশিয়াল পোর্ট। এই পোর্টগুলো কিন্তু পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট। জিওগ্রাফি মানেই ম্যাথ, মানে ম্যাপ ছাড়া জিওগ্রাফি নেই। আমারও বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক ম্যাপে করা আছে, আরও করতে হবে। কততম সংসদের মাধ্যমে সিন্ধি ভাষা 8ম তফসিলে স্থান পায়? এই যে 21st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। প্রথমে কতগুলো ছিল? প্রথমে 14টা ভাষা ছিল, অরিজিনাল কনস্টিটিউশন 14টা ভাষা ছিল, তারপরে 14টা থেকে শেষ পর্যন্ত 22টা করা হলো। এই 22টা ভাষা অব্দি যে 8টা ভাষা বাড়লো কোন কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, ভীষণ ইম্পর্টেন্ট। সিন্ধি ভাষা অ্যাড হয়েছিল 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা কবে ছিল? এটা হচ্ছে 1967 সম্ভবত। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে এই যে ইনফরমেশনগুলো বলছি না, যদি কিছু আমি ভুলভাল বলে দিই, মানে ধরো হতেই পারে, কারণ আমি একটা না একভাবে এইভাবে বলছি, তো হয়তো মানে বলতে যাচ্ছি এক, বলে ফেলছি আর এক, হতেই পারে। হয় আমি কোনো ইনফরমেশন হয়তো মানে বলতে গিয়ে এতক্ষণ মানে কোয়েশ্চেনগুলো বলছি, রেকর্ড করছি, এসব করতে গিয়ে হয়তো তাড়াহুড়াতে ভুল হতে পারে, কিংবা কোনো কোয়েশ্চেন আমি ভুল জানতেই পারি। তো তোমাদের যদি এরকম মনে হয় যে কোনোটা মিস ইনফরমেশন আছে, তোমরা কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ এটা মানুষ ভুল হতেই পারে, ভুল জানতে পারি কিংবা ভুল বলতে পারি। কারণ কি, এখানে এই চ্যানেলটার মোটোই হচ্ছে লেটস স্টাডি টুগেদার, আমরা একসাথে পড়াশোনা করবো, যে যেটা জানি শেয়ার করবো আর কি। আমার শেয়ার করার মাধ্যমটা একটু বেশি, তাই আমি বেশি শেয়ার করছি। তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে সবকিছু। যাই হোক, এবার সিন্ধি ভাষা অ্যাড করা হয়েছিল 21st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, 21তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1967-এ। সিন্ধি তো অ্যাড হলো, 14 থেকে 15টা হলো, তারপরে কি হলো? সিন্ধি হলো, তারপর আরও হয়েছে 71st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। কোঙ্কনি, মণিপুরি, নেপালি মনে হয়, হ্যাঁ 71-এ কোঙ্কনি, মণিপুরি, নেপালি। তাহলে কত হলো? 15 থেকে 18 হলো। আর হচ্ছে বোডো, ডোগরি, সান্থালি, মৈথালি, এই 4টা হচ্ছে 92তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-03 এই সময়টায়। তো এই যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেমন হচ্ছে 21st, 71st আর 92nd, এইগুলোর মাধ্যমে কোন কোন ভাষা অ্যাড হয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা, 32nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা কিসের জন্য বিখ্যাত? তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। জহর রোজগার যোজনা কবে জারি হয়েছে? 1989। সালটা বললেই সবকিছু বের করা যাবে। 1989-এ রাজীব গান্ধীর আমলে জহর রোজগার মানে রাজীব গান্ধী, জহর রাজীব এভাবে মনে রাখলেই হয়ে যাবে রাজীব গান্ধী পিরিয়ডটা। তার মানে 1985টা এর পরে হবে। তাহলে 1985-এর পরে কে হয়েছিল? তাহলে 80 থেকে 85 5 ইয়ার প্ল্যান ছিল। আর তার আগে তো রোলিং প্ল্যান ছিল না, 78 থেকে রোলিং প্ল্যান হয়ে গেল, 5 ইয়ার প্ল্যান হলো, মানে 1974 থেকে 78 5 বছরের প্ল্যান, কিন্তু 4 বছর হলো। এই 5th 5 ইয়ার প্ল্যানটা 1 বছর কম হয়েছিল, সেটা হলো, এটা মনে রাখেছে। তারপর রোলিং প্ল্যান 78 79 পর্যন্ত হলো। তারপর 6 5 ইয়ার প্ল্যান 80 থেকে 85, তাহলে 7 5 ইয়ার প্ল্যান 85 থেকে 90 পর্যন্ত হয়েছিল, যেখানে জহর রোজগার যোজনা চালু হয়েছিল। অনেক যোজনা, এই দুটো যোজনাকে এক করে চালু করা হলো। এবার নেক্সট,
এবার নিচের কোনটি মিশ্রণ নয়? যে মহাসাগরের জল, জলে তো কত কি মিশছে মিশ্রণ, বায়ুতে কত কিছুর মিশ্রণ আছে, আছে মাটিতে অনেক মিশ্রণ, টেবিল সল্ট যেটা NaCl যেটা খাই, সেই টেবিল সল্টটা আমাদের শুধু NaCl, সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ, এটা কোনো কিছুর মিশ্রণ নয়, শুধু NaCl। তৈচুম্বকীয় বর্ণালী নিচের কোন অঞ্চলকে আলো, বা আলো কোনটা? ভিজিবল স্পেকট্রাম 400 থেকে 400 to 750 ন্যানোমিটার, মানে এটা ভিজিবল, মানে অনেক স্পেকট্রাম আছে, কোনোটাকে আমরা এগুলোকে কিন্তু আমরা দেখতে পাই না, অনেক কিছু, অনেক কোনটা ইনফ্রারেড রের মধ্যে পড়ছে এরকম দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা কোন স্পেকট্রামটা আমরা দেখতে পাচ্ছি? ভিজিবল 400 থেকে 750, এটা ভীষণ ইম্পর্টেন্ট, আসে যে কোনো কোশ্চেনে দেখতে। আলকাপ লোকনৃত্য, আলকাপ এটা আমার জানা ছিল না, আলকাপ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, আলকাপ ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গলের সাথে লার্জেস্ট বাউন্ডারি শেয়ার করে কে? ঝাড়খণ্ড, তাই ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডে হচ্ছে আলকাপ লোকনৃত্য দেখা যায়। আলকাপ ওয়েস্ট বেঙ্গল, তার সাথে ঝাড়খণ্ড, যার সাথে লার্জেস্ট বাউন্ডারি শেয়ার করছে। নিচের কোন হরমোনটি স্টেরয়েড হয়? ইস্ট্রোজেন, ইস্ট্রোজেনটা একটা স্টেরয়েড হিসেবে কাজ করে, সেটা হচ্ছে স্টেরয়েড হরমোন। অক্সিটোসিন যেটা বার্থ হরমোন নামে পরিচিত, যেটা ইউটেরাসের কনস্ট্রাকশনে সাহায্য করে। ইনসুলিন তো তোমরা সকলেই জানো, ডায়াবেটিস মেলিটাসকে কন্ট্রোল করতে ইনসুলিন ব্যবহার করা হয়। গ্লুকাগন সম্পর্কেও তোমরা সকলেই মানে জানো, গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করছে গ্লুকাগন। আর হচ্ছে স্টেরয়েড হরমোন, যেটা ফিমেল যে হরমোন ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন দুটো থাকে না, সেই যে ইস্ট্রোজেন ফিমেল হরমোন, সেই হরমোনটা আমাদের স্টেরয়েড হিসেবে কাজ করে। এবার কঠিন কোণের এককে, মানে সলিড অ্যাঙ্গেল স্টেরেডিয়ান, আর অ্যাঙ্গেলের একক হচ্ছে এগুলো মনে হয় সম্ভবত, আচ্ছা রেডিয়ান আর রেডিয়ান, এই দুটোকে আমরা পড়েছিলাম না। রেডিয়ান হচ্ছে মানে এমন একটা যেটা ডিগ্রি নেই, ইউনিট নেই, এই সমস্ত কিছু নেই, কিন্তু কারণ কি রেশিও এগুলো, একটা রেডিয়ান স্টেরেডিয়ান, এটা হচ্ছে ইউনিটলেস, এটা আসে রেডিয়ান একটা এককহীন, স্টেরেডিয়ানে এককহীন, এই যে এই বিষয়গুলো আসে। ইউনিটলেস সলিড রেডিয়ানের, অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে ইউনিট অফ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের হচ্ছে রেডিয়ান, আর হচ্ছে সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে তখন হবে স্টেরেডিয়ান। ফার্মি কি? ফার্মি হচ্ছে এক ফার্মি মানে হচ্ছে 10⁻⁻15 মিটার, মানে কত কম ভাবতে পারছো, তার মানে কি খুব ছোট ছোট লেন্থের ইউনিট, ইউনিট অফ লেন্থ ফার্মি, এটাও আসে। বা নিউক্লিয়ার ডিস্টেন্স, নিউক্লিয়াসের ভেতরে ডিস্টেন্স মাপতে ফার্মি ইউনিটটা ব্যবহৃত হয়। তারপর 69th হচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2024 হোস্ট করবে কোন রাজ্য? ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড গুজরাট, ফিল্মফেয়ারে মানে মোদির মুখটা বসায় দাও গুজরাটে এটা হবে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। গুজরাটে গান্ধীনগর হবে, করণ জোয়ার হোস্ট করেছে, অলরেডি করে ফেলেছে, করণ জোয়ার হোস্ট করেছে। এবার মহিলা সংরক্ষণ বিল, যেটাই বলার বিষয়, ভীষণ ইম্পর্টেন্ট। 2023 হলো ভারতের সংবিধানের একটি প্রস্তাবিত সংশোধনী। বিলটির মাধ্যমে যে অনুচ্ছেদটি সংশোধন করা হয় তা হলো কি? প্রথমে আমরা উত্তরটা জানি, এই যে ওমেন রিজার্ভেশন বিল, যেটা বিলটা প্রেসিডেন্টের অ্যাসেন্ট পে অ্যাক্টে পরিণত হয়েছে। সেই বিলটা ইজ রিলেটেড উইথ কার সাথে? রিলেটেড আর্টিকেল 330, 332 আর 334, এই আর্টিকেলের সাথে জড়িত। এবার হচ্ছে সেটা কত নম্বর বিল? 128 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আর 106 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে বর্তমানে কতগুলো কনস্টিটিউশনাল অ্যাক্ট আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট। বর্তমানে কতগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে? এটা আসে যে কোনো পরীক্ষা দিতে যাবে তো লাস্ট কতগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে জানো? 106টা অ্যাক্ট। এটা BCS এসেছে দিতে গিয়ে, আমি দেখেছি যেবার দিতে গিয়েছিলাম সেবার লাস্ট কততম মানে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা আসে। তো 106 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 128 বিল যেটা ছিল, তারপর অ্যাক্ট হয়েছে প্রেসিডেন্টের অ্যাসেন্ট পে, সেটা 330, 332, 334 সবগুলো আর্টিকেলকেই কভার করে। এখানে কি বলেছে দেখো, ওমেন্স রিজার্ভেশন অ্যাক্ট, ওমেনদের রিজার্ভেশন প্রয়োজন কিসে, এবার দেখো 106 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ রিলেটেড টু ওমেন্স রিজার্ভেশন। এবার ওমেন্সদের রিজার্ভেশন কোথায় রিজার্ভেশন হবে, কত পার্সেন্ট রিজার্ভেশন হবে? 1/3 বা 33% সিট রিজার্ভেশন হবে ওমেনদের। কোথায়? লোকসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। লোকসভা, SLA এবং ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, এই তিনটা জায়গায় 33% ওমেনদের সিট রিজার্ভেশন হবে, ইনক্লুডিং দোজ রিজার্ভ ফর SCs অ্যান্ড STs। হলো এবারে যখন এটা কি বলতো, যখন লোকসভাতে সিট রিজার্ভ 330A এই আর্টিকেলে অ্যাড হবে, অ্যামেন্ডমেন্ট মানে কি আর্টিকেলে অ্যাড হবে, মানে অ্যাড হচ্ছে 330A অ্যাড হবে, যেখানে লোকসভায় সিট রিজার্ভেশনের কথা বলা হয়েছে। 332A সেটা অ্যাড হবে, সেটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সিট রিজার্ভেশনের কথা বলা হয়েছে। এই যে দিল্লিতে সিট রিজার্ভেশনের কথা বলা হয়েছে, সেটা 239AA এইটা
অ্যামেন্ড হবে এইটা। আর 334 সেটাও অ্যাড হবে। সেখানে কি বলা হয়েছে, আর্টিকেল 334 বলা হয়েছে না যে সিট সিজ হবে আফটার মানে কিছু বছর পর পর, যে মানে যে সিটগুলো হয় না যে 10 বছর পর্যন্ত এক্সটেন্ড করলাম, তারপর আবার কখনো মনে হলে সিজ করে দিলাম যে না আর দরকার নাই, যেমন অ্যাংলো ইন্ডিয়ান যে রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু এখন চলে গেছে, সেটা কি এই আর্টিকেলের মাধ্যমেই তো চলে গেছে, এই 334 তো এসব বলা আছে। তো 334 এটা হবে যে সিট সিজ আফটার 15 ইয়ার্স। এই যে ওমেনদের সিট রিজার্ভেশন হবে সেটা কিন্তু বলা আছে নেক্সট, মানে যখন থেকে অ্যামেন্ডমেন্ট একটাই পরিণত হয়েছে, কিন্তু একটা এখনো ইমপ্লিমেন্ট করেনি, কারণ ইমপ্লিমেন্ট করার এখনো সুযোগ হয়নি। বলেছে যে জবে থেকে ইমপ্লিমেন্ট হবে তার 15 বছর পর্যন্ত এই 1/3 সিট রিজার্ভেশন হবে, এবং তারপরে সেটা আবার সিজ করে নেওয়া হবে, আবার যদি দরকার হয় তাহলে চালু হবে, আর দরকার না হয় তাহলে চালু বন্ধ থাকবে। এই বিষয়টা আর্টিকেল 334 সেতে আছে। এবার এই যে পঞ্চায়েতেও কিন্তু মহিলাদের মিনিমাম 1/3 সিট রিজার্ভেশন দিতে হবে, সেটা কত নম্বর আর্টিকেলে আছে বলতো, 243D সম্ভবত, যেটা 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েতে মহিলাদের সিট রিজার্ভেশন কিন্তু অলরেডি আছে 1/3 পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটিতে। লোকসভা, রাজ্যসভা, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লিতে ছিল না, যেটা এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হবে। আর এই অ্যামেন্ডমেন্ট এখনো কি বলতো, এখনো ইমপ্লিমেন্ট হয়নি, কারণ ইমপ্লিমেন্ট হতে অনেকটা দেরি হবে, কারণ ওমেনদের সিটটা অনেকটা বাড়াবে। তাহলে ওমেনদের সিট যদি বাড়াতে চায় তাহলে তো অলরেডি সেই সিটগুলো পুরুষরা নিয়ে বসে আছে, তাহলে ওই সিটে গিয়ে তো দখল করতে গেলে হবে না। তার মানে কি, তার মানে সিট সংখ্যা বাড়াতে হবে, ডিলিমিটেশন বলা হয় যেটা বিষয়টাকে। এই যে সিট সংখ্যা বাড়াতে গেলে তখন কি, আমাদের তো সেন্সাসই হয়নি করোনার জন্য, লাস্ট 2011-তে হয়েছে, তারপর আমাদের কি সেন্সাস হয়েছে, তারপর কিন্তু আমাদের কোনো রকম কোনো সেন্সাসই হয়নি। তো আমাদের ওই সেন্সাসটা আগে করতে হবে, তাই না? তো সেন্সাসটা যদি না করা হয় তাহলে আমাদের মানে ডিলিমিটেশন একটা জিনিসকে বলা হয়, আমি পরে আসছি। তো সেন্সাস না করা হলে তো আমাদের কত কি, যেমন 2021-এ করা ছিল, করোনার জন্য এখনো হয়ে ওঠেনি। প্রথমে আগে ওমেন্স রিজার্ভেশন বিলটা একটা ইমপ্লিমেন্ট হতে গেলে আগে আমাদের সেন্সাস করতে হবে, সেন্সাসের পরে আমাদের ডিলিমিটেশন এক্সারসাইজ করতে হবে। সেই ডিলিমিটেশন বিষয়টি কি, সেটা হচ্ছে, তো সেন্সাস হয়ে গেল, কতজন মানে কোনো একটা স্টেটে দেখা গেল মানে পপুলেশন সংখ্যা বেড়ে গেল, তখন সেক্ষেত্রে এই ডিলিমিটেশনের মাধ্যমে কিন্তু এই যে বর্তমানে ভোট হচ্ছে, যে লোকসভার ভোটটা কত সিটে হচ্ছে, 543 সিট। প্রথম থেকে কি এই সিট ছিল না, 489 সম্মত ছিল সিট। তারপর ধীরে ধীরে ডিলিমিটেশনের মাধ্যমে সিটটা বাড়ানো হয়েছে, বাড়াতে এখন 1971 মনে হয় 543 সিট করেছে। যাই হোক, তো এরকম কি হচ্ছে, প্রথমে সেন্সাস হবে, হওয়ার পরে দেখাবে যে না এখানে পপুলেশনটা স্টেটে বেড়ে গেছে, তার মানে কি, সেখানে তার মানে নিশ্চয়ই লোকসভার সিটটা তাহলে বাড়াতে হবে না পপুলেশন অনুপাতে, নাহলে তো বিষয়টা ইকুইটেবল হবে না। তো পপুলেশন বেড়ে গেছে, তাহলে সেখানে সিট বাড়াও, এমন করে সিট বাড়াও করে সিটটা অনেকটা বাড়ানো হবে। সেন্সাসের পরে পপুলেশন দেখে কোন স্টেটের কিরকম কি সিট বাড়ানো হবে, তারপর ওই বাড়ানো সিটের পরে তার 1/3 আবার ওমেনদের জন্য রিজার্ভ করে দেওয়া হবে। এই হচ্ছে গল্প। তো এই গল্প হতে হতে তো এখন মনে হয় বছর 5 লাগবে ইমপ্লিমেন্ট হতে হতে। যাই হোক, যখন হয়েছে ইমপ্লিমেন্ট তো নিশ্চয়ই হবে। এবারে নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। সম্প্রতি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনিয়োগটা, এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কিংবা যে কোনো ডেসক্রিপটিভ ওম্যান রিলেটেড যাই আসুক না কেন এই পয়েন্টটা ঢুকিয়ে দিতে পারবে, যে মানে আমাদের ওম্যান এম্পাওয়ারমেন্ট যদি বলে, ওম্যানদের, এটা তো ওম্যান এম্পাওয়ারমেন্ট যদি লেখা আসলো, ওম্যান এম্পাওয়ারমেন্ট পুরো একদম এখান থেকে আর্টিকেল তুলে অ্যামেন্ডমেন্ট তুলে দিয়ে দিতে পারবে। কিন্তু আমরা যে জিকেগুলো পড়ছি এটা ডেসক্রিপটিভে ভীষণ কাজে দেবে। তোমরা আমাকে বলছো না দিদি, অনেকে বলছো ডেসক্রিপটিভ কোত্থেকে পড়বো, আরে ডেসক্রিপটিভ পড়তে হলে বাংলা পাতিকথায় বাংলা যে পেপার যে যা নাও, আমি কোনো পেপারের নাম বলছি না, এডিটোরিয়াল পেজ যেটা দেওয়া হয় সেই এডিটোরিয়াল পেজটা পড়বে বাংলার ক্ষেত্রে। আর জিকে থেকে বিভিন্ন হিস্ট্রি, বাংলা লেখায় কি, বাংলা তো আমাদের ভাষা জানি, আমরা যদি একটু লেখার আগে প্র্যাকটিস করি, যে ওয়ার্ড লিমিটেশন থাকে না অনেক কিছু, প্রেসিজের ক্ষেত্রে, লেটারের ক্ষেত্রে ওয়ার্ড লিমিটেশনটা বারবার প্র্যাকটিস করে যদি আনি, আর আমরা যদি পেপার পড়ি, লেখার ভাষা বুঝবো ভালো, কিভাবে লিখতে হবে, কোন অ্যাঙ্গেল থেকে লিখতে হবে, এবং জিকে যদি আমাদের স্ট্রং থাকে, তাহলে একটা ওম্যান এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে কনস্টিটিউশনের এই পয়েন্টটা আমরা দিয়ে দিতে পারি, যে ওমেনদের এম্পাওয়ার করার জন্য 106 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হয়েছে, যেখানে বলা হয়েছে আগে তো 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 73rd 74তে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে 1/3 রিজার্ভেশন অলরেডি হয়ে গেছে, এবং আরও নতুন অ্যাড করা হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ, ব্যাস এভাবেই তো লিখতে পারি সরকার কি করেছে। ওমেনদের এম্পাওয়ার করতে এই উদ্যোগটা অনেকটা বেশি সাহায্য করবে। এবার নেক্সট, সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনিয়োগ টানতে কোন দেশ সফর করলেন? সফর করলেন হচ্ছে
দুবাই এবং স্পেন, কারণ বলছে বিনি ইনভেস্টারদের টানতে দুবাই স্পেন থেকে, সেখান থেকে দুবাই স্পেন সফর করে স্ট্যাটিক কোয়েশ্চেন আর কি পড়বে। এবার 2023 সালে গ্লোবাল স্ন্যাপশট অন চিলড্রেন উইথ HIV অ্যান্ড AIDS প্রকাশ করেছে কি ইউনিসেফ। চিলড্রেন মানেই হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ কি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, আগের নাম ছিল, এখন নাম হচ্ছে ইউনাইটেড নেশনস হচ্ছে যে চিলড্রেন্স ফান্ড, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, সেটা হচ্ছে ইউনিসেফ প্রকাশ করেছে, মানে চিলড্রেন রিলেটেড ইউনিসেফ হয়ে যাবে। তো বর্তমান নাম ইউনাইটেড নেশনস হচ্ছে চিলড্রেন্স ফান্ড, যেটা হেডকোয়ার্টার, ইউনাইটেড নেশন মানে হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে হেডকোয়ার্টার 1946 11 ডিসেম্বর তৈরি হয়েছে। কেন তৈরি হলো? 1945 যে ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হলো, হওয়ার পরে বিভিন্ন দেশে তো প্রচুর ক্রাইসিস চলছিল, মানে মহিলাদের বিশেষ করে শিশুদের খুব ক্রাইসিস চলেছিল। সেই মহিলার এবং শিশুদের ক্রাইসিস থেকে মুক্ত করার জন্য, তাদের ফুড দিয়ে, হেলথ কেয়ার দিয়ে সাহায্য করার জন্য ইউনিসেফটা তৈরি হয়েছিল। এই আর কি বললাম। আচ্ছা, এডস যে কথাটা বলছে, এডস এর পুরো ফর্মকে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। সেই এডসটা হয় হচ্ছে HIV ভাইরাসের জন্য, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসের জন্য এডস হয়। এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA ভাইরাস। এবং ওয়ার্ল্ড এডস ডে কবে বলো তো? এইটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ওয়ার্ল্ড এডস ডে কবে। দেখেছো, একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু কোয়েশ্চেন, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনটাকে কিভাবে স্ট্যাটিক জিকেতে কনভার্ট করা হয়েছে, সেই মানে ওয়ার্ল্ড এডস ডে কবে, তারপর বায়োলজিতে কিভাবে কনভার্ট মানে করলাম, মানে বায়োলজির কোশ্চেন এইভাবেই পড়তে হবে যে কোনো কিছু। মানে একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা আমাদের কোন কোন সাবজেক্ট থেকে আসতে পারে, যেমন এটা রিলেটেড টু বায়োলজি রিলেটেড, এটা স্ট্যাটিক জিকে রিলেটেড, এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, তেমন ডেসক্রিপটিভও তাই। একটা যদি টপিক দেয়, আমাদের দেখতে হবে যে ওই টপিকে আমরা কোন কোন সাবজেক্ট থেকে ইনফরমেশন লজিক্যালি ঢোকাতে পারি এবং ওই ওয়ার্ড লিমিটের মধ্যে। এটা খেয়াল রাখলেই, আর একটু পেপার টেপার পড়লেই, বাংলা ইংলিশ আর লেখা প্র্যাকটিস থাকলে ডেসক্রিপটিভ হয়ে যাবে। আর পরীক্ষার আগে ইম্পর্টেন্ট টপিকগুলো আসে, যেগুলো মানে যেমন টপিকগুলো সাজাতে হবে, তোমার ধরো ওমেন রিলেটেড একটা আসে, এনভায়রনমেন্ট রিলেটেড একটা আসে, কারেন্ট ইস্যু কি চলছে সেই রিলেটেড একটা আসে, মানে চিলড্রেন রিলেটেড আসবে, এরকম, বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড বাউন্ডারি দিতে হবে টপিকগুলোর, যে এই টপিক থেকে এবার ওই টপিক থেকে কি কি এখন কারেন্ট মানে ইস্যু হিসেবে কি কি ইম্পর্টেন্ট, এগুলো পড়লে ডেসক্রিপটিভ হবে আর কি। যাই হোক, এরপরে একদিন এক দুজন কমেন্ট করেছিল, আমাকে বলেছিল ডেসক্রিপটিভের বিষয়ে, তাই একটু হালকা করে বলে দিলাম। পরে কোনো ভিডিওতে ডিটেলস আলোচনা করা যাবে এই নিয়ে। তো যাই হোক, তো আজকে আমাদের এই ছিল পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 4। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ, ধন্যবাদ।